রাশিয়া যাবে বা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, কোন বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত বা মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে মানে না জানলেই নয়, না গোল আছে। যদি আমার গোল থাকে এরকম যে আমি সাকসেস হব, আমি মেডিকেলে পড়াশোনা করব, তাহলে অবশ্যই সেই গোলটাকে নিয়ে আগাইতে হবে। ডানে বামে মানুষ অনেক কথাই বলবে, বাট এই কথাগুলো এখন নেওয়া যাবে না। এতে কিন্তু একটা ইনটেক, সেটা হচ্ছে সেপ্টেম্বরে এমবিবিএস পড়তে আসবে, তাদের কিন্তু বাংলাদেশের মেডিকেল এক্সামে তারা পাস মার্ক আছে কি নেই, এই বিষয়টা কিন্তু রাশিয়ার ইউনিভার্সিটি কখনোই চেক করে না। থেকে 1 বছর হারানোর পরে যদি কোনো একটা সাকসেস আসে, ঠিক আছে, হুম, তো হুম, এটা হুম, হচ্ছে হুম। গুরুত্বপূর্ণ। আজকে আমরা আবারও চলে আসলাম মেডিডিউ প্রেজেন্ট অ্যাব্রোড মেডিকেল জার্নি আমাদের যে লাইভ সেশন আছে এপিসোড 3 নিয়ে। আজকে আছে আমাদের সাথে নিলয় ভাইয়া। তো নিলয় ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, ভালো আছি। তো ভাইয়া হচ্ছে আপনি বর্তমানে কোথায় আছেন বা আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু সংক্ষেপে দেন তাহলে সবার জন্য ভালো হয়। জি, আমি তানজিল আহমেদ নিলয়। আমি বর্তমানে রাশিয়ার রস্টভে আছি, এবং আমি রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে মেডিসিনে পড়াশোনা করছি, অর্থাৎ এমবিবিএস এ। আচ্ছা। প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে মানে সময় দেওয়ার জন্য। মূলত হচ্ছে আমাদের বিগত লাইভগুলো তো একটা টাইমে ছিল। এই সবকিছু টাইম অ্যাডজাস্টমেন্ট মিলে আজকে মানে বাংলাদেশ টাইম। তাও যে আপনি সময় দিয়েছেন এটাই অনেক বড় বিষয়। তাহলে আস্তে, আস্তে চলে আসি যে আপনি তো বললেন যে হ্যাঁ, আপনার যে পরিচয়টা বললেন। তাহলে আপনার মানে এত ভার্সিটি বা হচ্ছে দেশ মানে রাশিয়া কেন চুজ করা বা ওই ভার্সিটিই কেন? এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। দেখেন, একটা বিষয় কি যে বাংলাদেশের বাইরে যে মেডিকেল পড়া যায় বা এমবিবিএস হুম, করতে পারবো, তো এই বিষয়টা কিন্তু অনেকে যেমন জানে না, আমিও ফার্স্টের দিকে জানতাম না বাংলাদেশের বাইরে পড়াশোনা করা যায় এমবিবিএস নিয়ে। দেন হুম, পড়াশোনার বিষয়ে যখন রিসার্চ করলাম, রিসার্চ করার পরে দেখলাম যে বাংলাদেশ থেকে আসলে অনেক শিক্ষার্থী আপনার রাশিয়াতে মেডিকেলে পড়াশোনা করছে এমবিবিএস নিয়ে তারা, এবং রাশিয়াতে দেন ফ্যাসিলিটিস গুলো যখন চেক করলাম, চেক করার পরে অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আসলে আমরা জানতাম না, বা বাংলাদেশে যারা বর্তমানে পড়াশোনা করছে তারাও কিন্তু জানে না। দেন এই ফ্যাসিলিটিস গুলোর উপর বিবেচনা করেই রাশিয়াকে সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে এখন রাশিয়া যেহেতু আসবো, এখন কোন মেডিকেলে পড়বো, হুম। এই মেডিকেল ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমার বাজেট কিরকম, আমার সামর্থ্য কিরকম, এই হুম। বিষয়গুলো খেয়াল রেখে দেন ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, করে চলে আসলাম এই। আচ্ছা। তাহলে ভাইয়া মানে এত দেশ থাকতে রাশিয়া কেন? এখন দেখেন, রাশিয়া কেন যদি বলি, দেখেন আপনি যখন বাইরের দেশে পড়বেন, পড়ার হুম, হুম। ক্ষেত্রে আপনার হাতে অনেক দেশ আছে, বাংলাদেশ জি। বাদেও তো অনেক দেশ আছে। তো হুম, হুম, অনেক দেশের মধ্যে এখন কোন দেশে যাবেন, তো ফ্যাসিলিটিস এর দিক দিয়ে বিবেচনা করতে হবে। এখন রাশিয়া যদি বলি কেন, দেখেন হুম, রাশিয়াতে কোনো একটা স্টুডেন্ট যখন মেডিকেলে পড়াশোনা করবে, করার পরে তার হাতে প্রথম একটা অপশন আছে যে রাশিয়াতে সে লাইসেন্স এক্সাম দিতে পারবে। তো লাইসেন্স এক্সামের এই অপশনটা কিন্তু প্রত্যেকটা দেশে আবার নেই। তো একটা আচ্ছা। স্টুডেন্ট যখন এমবিবিএস এখানে কমপ্লিট করলো, 6 বছর পড়াশোনা করলো, করার পরে সে যদি ভাবে যে আমি রাশিয়াতে সেটেল হবো, রাশিয়াতেই থাকবো, তাহলে রাশিয়ান সরকার তাকে লাইসেন্স এক্সাম দেওয়ার ব্যবস্থাটা করে দিবে। দেন সে লাইসেন্স এক্সাম দেওয়ার পরে যদি লাইসেন্স এক্সামে টিকে যায়, তাহলে হুম, অবশ্যই হুম। সে রাশিয়াতে অ্যাজ এ ডক্টর জব করতে পারবে। দেন এখন যদি বলি যে রাশিয়াতে লাইসেন্স এক্সামের বিষয়টা চলে গেল, এরপরে রাশিয়াতে সুবিধার ক্ষেত্রে আবার পিআর এর সিস্টেমটা আছে, যে পিআর এরটা আসলে আমরা সবাই চাই যে বাইরের দেশে যদি আমাদের নাগরিকত্ব হয়ে যায়, পিআরটা হয়ে যায়। তো হুম, হুম, রাশিয়াতে হুম। মেডিকেল পড়ার ক্ষেত্রে আপনার দেখবেন যে 6 বছরের মধ্যে আপনি ফার্স্ট 6 মাস চলে গেলে দেন টিআরপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন টিআরপির জি। অ্যাপ্লাইটা করা হয়ে গেলে আপনার টিআরপি চলে আসলো। অ্যান্ড যখন পড়াশোনা শেষ করে ফেললেন, পড়াশোনার পর আপনি যখন পিআর এর অ্যাপ্লাই করবেন, রাশিয়ান গভর্নমেন্ট আসলে এগুলো নিয়ে যারা মেডিকেল স্টুডেন্টরা পড়তে আসে তাদেরকে পিআরটা দিয়ে দেয়। তো পিআরটাও আমি পেয়ে গেলাম। দেন পিআর পাওয়ার পরে আমার তখন চিন্তা ভাবনা রাশিয়াতে আমার পাসপোর্টটা যেন আমি পেয়ে যাই, দেন সেই জি, প্রসেস জি। শুরু হবে। তো সুবিধার ক্ষেত্রে তো বললামই অবশ্যই, আপনার দেখেন, আবার যদি টিউশন ফির কথাও বলি, টিউশন ফিও হুম, কিন্তু হুম। রাশিয়াতে মোটামুটি অ্যাফোর্ডেবল। আমরা যদি বাংলাদেশের প্রাইভেটে পড়তে যাই, প্রাইভেটে পড়তে গেলে অবশ্যই আমাদের বাজেট কিন্তু 30-40 লাখ 50 লাখ এরকমই কস্টিং যায়। তো জি, জি। বাংলাদেশ থেকে আমি পড়লাম, পড়ার পরে আমার হাতে শুধুমাত্র অপশন থাকতেছে বাংলাদেশ। বাট আমি যখন রাশিয়া থেকে পড়াশোনা করলাম, তখন আমার হাতে অপশন থাকতেছে রাশিয়া থাকতেছে, আবার বাংলাদেশও কিন্তু আছে। তো যেই জি। টাকাটা খরচ করে আমি প্রাইভেটে পড়বো, সেই টাকাটা খরচ করে তো আমি বাইরের দেশেও পড়তে পারি। তো এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হয়, বা অন্যান্য স্টুডেন্ট যারা আসবে তাদেরকেও এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হয়। দেন এই সব বিভিন্ন বিষয়ের উপর চিন্তা ভাবনা করেই রাশিয়াকে আর কি সিলেক্ট করা। আচ্ছা। তো ভাই আপনি এখন যেখানে পড়াশোনা করছেন এটা কি পাবলিক নাকি প্রাইভেট? মানে এইটা যদি একটু জানাতেন জি, আরকি।
আমি এখন আছি হচ্ছে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। আচ্ছা। তাহলে তো আপনি আমাদেরকে জানালেন কেন রাশিয়াটা মানে আপনি মানে পছন্দ জি। করেছেন বা আসলে একটা বাইরের দেশে যাবো বলে তো হুট করে হয় না? অনেক প্রসেসিং এর বিষয় থাকে বা একটা জি। দেশ যখন আমরা হচ্ছে নির্বাচন করি যে এই দেশে কেন যাবো? সুবিধা অসুবিধা সবকিছু মিলিয়ে একটা পছন্দের বিষয় সবকিছুই যদি মিলে যায় তখনই আমরা হচ্ছে সেই দেশটাতে যাওয়ার জন্য একটা মানে প্রস্তুতি শুরু করি বা উঠে পড়ে লাগে আরকি। তো এই বিষয়টা যদি বলি যে রাশিয়া তো আপনি ধরেন মানে চয়েস করলেন যে হ্যাঁ, এই জি। দেশটাতে আমি যাবো বা এটাই আমার পছন্দ। তো এর প্রস্তুতিটা আপনি কবে থেকে নেওয়া শুরু করলেন? যে মানে রাশিয়া সব বিষয় মানে আপনি বুঝলেন যে ভালো খারাপ সবকিছু এখন হচ্ছে আমার প্রস্তুতি নিতে হবে। তো এইটা আপনি কখন থেকে শুরু করলেন? আচ্ছা। আমি হচ্ছে ফার্স্টে যখন আমার বাংলাদেশে মেডিকেল এক্সাম হয়ে গেছে, এক্সাম দিলাম, ফার্স্ট টাইম দিছি, আমার হয়নি। দেন বাবা-মার তো ইচ্ছা থাকে যে হচ্ছে দেশেই ছেলে পড়াশোনা করুক। দেন সেকেন্ড টাইম অবশ্যই। এক্সাম দিলাম, সেকেন্ড টাইমও হয়নি। দেন এখন আমার হাতে অপশন আছে শুধুমাত্র হচ্ছে প্রাইভেট মেডিকেলে পড়ার। আর রাশিয়াতে আপনার হচ্ছে যখন চিন্তা ভাবনা করলাম যে না বাংলাদেশে তো হচ্ছে না, তখন হচ্ছে রাশিয়াতে চলে যাই। তো রাশিয়াতে হুম, যাওয়ার জন্য রিসার্চ শুরু করলাম, সবকিছু বের করলাম খুঁজে। দেন দেখতে পারলাম হুম, যে হুম, রাশিয়াতে ফার্স্টে আপনার এপ্লাই করতে হবে। এপ্লাই করার পর রাশিয়াতে এন্ট্রান্স এক্সাম হবে, সেই এক্সাম দিতে হবে। এক্সাম হুম, দেওয়া হলো, সবকিছু হয়ে গেলে যখন ইনভাইটেশন লেটার চলে আসবে, দেন বাংলাদেশের গুলশান ২ এ হচ্ছে রাশিয়ার এম্বাসি আছে, সেই এম্বাসিতে গিয়ে আমাকে ইন্টারভিউ দিতে হবে। দেন এই বিষয়গুলো রিসার্চ করে সব বিষয়গুলো আমি বের করে ফেললাম। আচ্ছা। মানে হচ্ছে আপনি যদি আমরা একটু সংক্ষেপে বলি, আ জি। ২ বার ফেইলিউর এর পরে আপনি হচ্ছে রাশিয়ার যে পাবলিক ভার্সিটিটা, ওই যে মানে আমাদের বিগত লাইভ সেশন থেকেও যদি বলি বা আজকে আপনার সাথে কথা বলেও যদি জানি যে কোন একটা বিষয় যদি হেরে যায় বা একটা ফেইলিউর আসে, ওই বিষয়ে আসলে থেমে থাকলে সেই বিষয়টা তো আর আগানো যায় না। যদি আবার নতুনভাবে শুরু করা যায় তাহলে হচ্ছে গিয়ে ভালো একটা রেজাল্ট বা সাকসেস অবশ্যই আসে। সবার সাথে কথা জি। বলে যা জানলাম এটা আসলে স্টুডেন্টদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। আ আর আমাদের ক্ষেত্রে হয় কি যে বাংলাদেশে মানে মেডিকেলের মানে এডমিশন যে টেস্টটা এত বেশি টাফ থাকে। এটা যদি আমি আমার নিজের ক্ষেত্রেও বলি, আমি ১ম বার দেওয়ার পরে আর 2nd বার দেওয়ার সাহস করিনি। মানে খুব এটা প্রেশারাইজ করা হয় যে জি। কেন আসলো না বা এটা ওটা। এটা অনেক একটা সামাজিকভাবে হোক বা ফ্যামিলিগতভাবে হোক। তো এই বিষয়টার জন্য একটা হচ্ছে সাহস লাগে। 1st টাইম, 2nd টাইম বা আবার নতুনভাবে শুরু করা। এটা বাইরের দেশে গেলেও যে আমি হ্যাঁ, এখানেই ভালো মতো হচ্ছে গিয়ে পড়াশোনা করব বা চান্স পাবো, এটা কিন্তু আসলে সবার মধ্যে থাকে না। তো এই জি। বিষয়টা বা এই সাহসটা আসলে স্টুডেন্টরা যদি রাখে, আমার মনে হয় যে যে কেউ হচ্ছে ভালো জায়গায় পড়াশোনা করতে পারবে বা ড্রিম কান্ট্রি যেখানেই হোক সে মানে নিজের হচ্ছে গিয়ে ক্যারিয়ারটা হচ্ছে বিল্ড আপ করতে পারবে আরকি। আচ্ছা, জি। রাশিয়ার হচ্ছে গিয়ে আমি যদি জিজ্ঞাসা করি যে মানে কোন মানে সেশনে স্টুডেন্ট ভর্তি হতে পারবে? মানে একেক জায়গায় তো একেক রকম সেশন, যে সেশন কয়টা থাকে? কোন সেশনে আপনি গিয়েছিলেন বা কিভাবে কি? জি, আচ্ছা। রাশিয়াতে আপনার হচ্ছে এমবিবিএস এ পড়ার ক্ষেত্রে আপনার সেশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো এই আচ্ছা। সেপ্টেম্বর ইনটেকের জন্যই স্টুডেন্টরা এপ্লাই করে। এপ্লাই গুলা দেখা যায় আপনার হচ্ছে জুন, জুলাই থেকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো ওপেন করে দেয়। দেন হুম, হুম। স্টুডেন্ট এপ্লাই করার পরে সেপ্টেম্বরের মধ্যেই দেখা যায় যে ইনভাইটেশন লেটার চলে আসে, বা কখনো, কখনো সেপ্টেম্বরের পরেও আসে। এটা একটু কম বেশি তো হয় ইনভাইটেশন আসার ক্ষেত্রে। দেন ইনভাইটেশন আসার পরে পরবর্তীতে স্টুডেন্ট দেখা যায় যে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার ইন্টারভিউটাও শেষ করে ফেলে এম্বাসিতে। হুম, দেন হচ্ছে ফ্লাই করে চলে আসতে, আসতে অক্টোবর হয়ে যায়। আর ক্লাসগুলা জেনারেলি এখানে শুরু হয়ে যায় আপনার অক্টোবরের ১ থেকে ৫ তারিখের মধ্যে এরকমই। আচ্ছা। বাট তাহলে একটাই ইউনিভার্সিটির সেশন। উপর ডিপেন্ড করে, এটা একটু ভেরি করে। কখনো, কখনো দেখা যায় কোনো, কোনো ইউনিভার্সিটিতে আপনার অক্টোবরে ক্লাস শুরু হয়, কোনো, কোনো ইউনিভার্সিটিতে নভেম্বরেও ক্লাস শুরু হয়। বাট ইনটেক হচ্ছে আপনার একটাই, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এখানে কোনো ফেব্রুয়ারি ইনটেক বা অন্য কোনো ইনটেক নেই। আচ্ছা। তাহলে একটাই সেশন আর হচ্ছে গিয়ে ওই মানে ক্লাস শুরুর টাইমটা হচ্ছে একটু চেঞ্জ হতে পারে। আর ওটা হচ্ছে মানে কলেজ থেকে জানিয়ে দেওয়া হয় বা নোটিসটা জি। একটু খেয়াল করতে হয় আরকি। আচ্ছা। তাহলে ভাইয়া ওই যে অ্যাডমিশন প্রসেস এ মানে আমাদের একটা যদি সবচেয়ে বড় জানার বিষয় সেটা হচ্ছে গিয়ে মেডিকেলের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে বাইরের দেশে যাবো, IELTS টা লাগে কিনা বা অ্যাডমিশন প্রসেসটা যদি ১ম মানে শুরু থেকে একটু যদি আমাদেরকে বলতেন যে কিভাবে কি করা লাগবে, কিভাবে শুরু করব বা শেষ পর্যন্ত? জি। আচ্ছা, এখন এডমিশনের যদি প্রসেস বলি, আসলে হুম, হুম। আমরা যারা বাংলাদেশ থেকে হচ্ছে চিন্তাভাবনা করি বাইরের দেশে যাবো, তারা কিন্তু আমরা আসলে অনেক চিন্তাভাবনা করি যে এই প্রসেস হয়তো অনেক জটিল বা কি করব না করব। হুম, হুম, হুম। আমরা কিন্তু ফার্স্টে কি করি? আমরা এজেন্সির কাছে যাই। এজেন্সির কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে কি করতে হবে না হবে। দেন এজেন্সিরও একটা লাভ হয়ে যায়। ঠিক আছে?
তো বাট জি, এই জি, প্রসেসগুলো আসলে আমরা যদি চাই যে আমরা কিন্তু নিজেরাও করতে পারি, বাট এটা জি। আসলে আমরা ওই সাহসটা পারি না। কারণ কি, হুম, আমাদের হচ্ছে মাইন্ডসেটই এরকম থাকে যে আমরা যদি বাইরের দেশে যাই, বাইরের দেশে যেতে হলে আমাদেরকে অবশ্যই এজেন্সি ধরতে হবে, বা হচ্ছে কিভাবে কি করবো না করবো, আচ্ছা থাক আমি বাংলাদেশেই পড়াশোনা করি। বাট এখন হুম, রাশিয়ার ক্ষেত্রে যদি বলি, রাশিয়ার ক্ষেত্রে মেডিকেল পড়ার ক্ষেত্রে আপনার হুম, ৩ টা ওয়েতে আপনি আসতে পারবেন। ফার্স্ট ওয়ে হচ্ছে স্কলারশিপ। এখন স্কলারশিপের বিষয়ে আপনার যেটা করতে হবে যে আপনাকে ফার্স্টে চিন্তা ভাবনা করতে হবে আমি মেডিকেল নিয়ে যেহেতু স্কলারশিপে নেব, তো কোন কোন ইউনিভার্সিটিতে আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি। দেন সেই হুম, ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করে আপনাকে হচ্ছে ধানমন্ডিতে সম্ভবত রাশিয়ান হাউস আছে, সেখানে যেতে হবে। যাওয়ার পরে বাকি প্রসেস সবকিছু ওরাই করে দিবে। ওখানে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন, করার পরে ওরা হয়তো আপনার ভাইবা এক্সাম নিবে। এক্সাম নেওয়ার পরে আপনার বাংলাদেশ থেকে আসলে অনেকেই হচ্ছে আপনার এম্বাসি স্কলারশিপের জন্য আর কি অ্যাপ্লাই করে। যার কারণে দেখা যায় যে প্রতি বছর বাংলাদেশ থেকে মোটামুটি ৮০ জন, ১০০ জন বা ১২০ জন এরকমই স্কলারশিপ দেয়, এর বেশি আর কি দেয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে স্কলারশিপে টেকার পরে স্টুডেন্ট তো চলে আসলো রাশিয়াতে। তো হুম, একটা হচ্ছে ওয়ে স্কলারশিপ, সেকেন্ড ওয়ে হচ্ছে সে চাইলে হচ্ছে সেলফ, যেটাকে অ্যাপ্লিকেশন বলে, সেভাবেও সে করতে পারে। সে সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যদি কন্ট্যাক্ট করে, তারাই বলে দেবে যে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সবকিছু করতে হবে। আর বাকি যে প্রসেসগুলো, যেগুলো বাংলাদেশের প্রসেস, যেমন এম্বাসি ফেস করা বা হুম, বাংলাদেশে হুম, মেডিকেল টেস্ট করাইতে হয়, ঠিক আছে, এরপরে হচ্ছে ফ্লাইটের টিকিট বা কি করবে না করবে, এই বিষয়গুলো কিন্তু সে চাইলেই, একটা স্টুডেন্ট চাইলেই বাইরের দেশে পড়তেছে এইরকম কোনো, যেমন আমি রাশিয়াতে পড়তেছি, কোনো একটা স্টুডেন্ট চাইলে হুম, আমার কাছ থেকে শুনে নিতে পারে যে ভাইয়া আমি হচ্ছে কথার কথা আমি সামার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যাব, মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যাব। তো এই ক্ষেত্রে আমি কি কি বাংলাদেশে আমাকে করতে হবে, সে তো অ্যাপ্লিকেশন করলো, ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করে ফেললো, করে ফেলার পরে এখন বাকি যে প্রসেসগুলো সে চাইলেই কিন্তু ইজিলি রাশিয়াতে পড়ে এরকম কারো কাছ থেকে শুনে নিতে পারে। কারণ কি, জি, আমরা বাংলাদেশ থেকে যতটুকু চিন্তা ভাবনা করি এর থেকে কিন্তু আসলে প্রসেসগুলো একটু বেশিই থাকে। তো হুম, সেকেন্ড ওয়ে এটা গেল, যে ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার স্কলারশিপের মাধ্যমে, সেকেন্ড ওয়ে নিজে অ্যাপ্লিকেশন করলো, করে চলে আসতে পারলো। এখন থার্ড ওয়ে হচ্ছে সে যদি মনে করে যে সে যদি এরকম চিন্তা ভাবনা, তার মেন্টালিটি থাকে যে না আমি কোনো কিছুই করতে পারবো না নিজে, আমি হুম, স্কলারশিপের জন্য যোগ্য না, আমি হচ্ছে নিজে কিভাবে কি কেমনে করবো না করবো এগুলো আমি বুঝছি না, তাহলে সে যেটা করতে পারে, তার যদি কোনো রিলেটিভ থাকে রাশিয়াতে, কোনো আত্মীয় স্বজন থাকে, কোনো ভাই বন্ধু বা এরকম কেউ থাকে যে পড়াশোনা করতেছে, তার হেল্প নিয়েও সে আসতে পারবে। বাট এডমিশনের প্রসেসগুলো কি সবসময় হচ্ছে, এডমিশনের প্রসেস কিন্তু জটিল থাকে না। প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনার হচ্ছে যে এডমিশন হুম। ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে অনেক সুন্দরভাবে সবকিছু ডিসক্রাইব করা থাকে। তো সে চাইলে নিজেও অ্যাপ্লাই করে সুন্দরভাবে কিন্তু চলে আসতে পারবে। আচ্ছা। আমরা মূলত যেটাতে হচ্ছে একটু ভয় পাই আরকি। নিজের দেশে হলে তো তাও রিস্কটা নিতে চাই যে, আচ্ছা ঠিক আছে নিজের দেশের মানুষ বা এটা কোনো একভাবে হচ্ছে সলভ করা যাবে। বাইরের দেশের মানে এটা কি উল্টো ঝামেলা হয়ে যাবে কিনা। এই কারণে বেশিরভাগ দেখা যায় যে এই মানে কাজগুলো নিজে করতে চায় না। এজেন্সির উপরেই ডিপেন্ডেন্ট হয়ে থাকে আরকি। তো এই বিষয়টা জি। আসলে হচ্ছে গিয়ে পাল্টানো উচিত বা স্টুডেন্টের হচ্ছে গিয়ে এই চিন্তাধারাটা পাল্টানো উচিত। আরেকটা বিষয় ভাইয়া যেটা জানতে চাচ্ছিলাম এই যে যোগ্যতাটা মানে কেমন পয়েন্ট লাগে বা যোগ্যতা আইএলটিএস এর দরকার হয় কিনা ব্যাংক স্টেটমেন্টের একটা বিষয় থাকে যেহেতু বেশিরভাগ বাংলাদেশ থেকে স্টুডেন্ট বা আমরা যেহেতু হচ্ছে মধ্যবিত্ত দেশ তাহলে এই জি। বিষয়টা একটু হচ্ছে স্টুডেন্টের মাথায় রাখতে হয় যে মানে আইএলটিএস বা ব্যাংক স্টেটমেন্ট এই বিষয়গুলো যদি একটু জানান আমাদেরকে। আচ্ছা, রাশিয়াতে এমবিবিএস পড়ার ক্ষেত্রে আপনার আইএলটিএস টা লাগবে না। ঠিক আছে? আইএলটিএস এখানে লাগে না। সব ইউনিভার্সিটি আইএলটিএস লাগে না। মানে কিছু, কিছু আচ্ছা। ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে স্পেসিফিক ভাবে ওরা বলে দেয় যে আইএলটিএস এর একটা স্কোর লাগবে। বাট হুম, মেক্সিমাম হুম, ইউনিভার্সিটিতেই হচ্ছে ওরা আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা থাকে না। তো এটা আরকি আমাদের বাংলাদেশী যারা স্টুডেন্ট তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আইএলটিএস লাগতেছে না আমাদের। তো আমরা ইজিলি আসতে পারবো। আচ্ছা। অবশ্যই। দেন হচ্ছে এখন যদি বলি যে উম আ আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা সরি কি ছিল? আচ্ছা, ব্যাংক স্টেটমেন্টের যে বিষয়টা। আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট। জি, ব্যাংক জি। স্টেটমেন্টও রাশিয়াতে আরকি ওইভাবে রিকোয়ারমেন্ট নাই, লাগে না। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি হচ্ছে এম্বাসিতে যখন যাবো, যেহেতু দেখেন রাশিয়াতে আসার ক্ষেত্রে তো অনারাইভেল ভিসা বাংলাদেশীদের জন্য নেই। সো এম্বাসি হুম, ফেস করে আমাদেরকে আসতে হয়। তো এম্বাসিতে ফেস করতে হলে আমাকে অবশ্যই দেখাইতে হবে যে আমি রাশিয়াতে যে ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ বা যত দিয়ে পড়বো, আমার যে সেই সামর্থ্য আছে, আমাকে আমার হুম, হুম। স্পন্সরকে, আমার বাবা-মা কেউ তো আমার স্পন্সর। তাদের যে জি, জি, সেই হচ্ছে সামর্থ্য আছে, এটা তো অবশ্যই শো করতে হবে এম্বাসিতে। তো জি। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি
আমাদের যদি কারো এরকম হয় যে এরকম ব্যাংক স্টেটমেন্ট আছে, যেটা আমরা এম্বাসিতে শো করতে পারবো, আমার পড়াশোনার টোটাল 6 বছরে যে খরচটা আছে এর বেশি ব্যাংক স্টেটমেন্টে আছে, তাহলে আমরা সেটা শো করতে পারি এম্বাসিতে। আচ্ছা, যদি কোনো কারণে আমাদের মনে হয় যে না, আমাদের ব্যাংক স্টেটমেন্ট আমরা শো করতে পারবো না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ল্যান্ড প্রপার্টির উপর একটা এফিডেভিট করা যায়, সেটা করেও আমরা দেখাই দিতে পারি যে আমার বাবা বা মায়ের টোটাল এই পরিমাণ সম্পত্তি আছে, তাদের হচ্ছে এই হুম। চাকরি করে, তারা তাদের স্যালারি এরকম সবকিছু এগুলো দেখায় আমরা কিন্তু এম্বাসিতে এটা শো করতে পারি। আচ্ছা। আচ্ছা ভাই, এক্ষেত্রে ভিসার রেশিওটা কেমন? যে স্টুডেন্টরা বাংলাদেশ থেকে যদি যেতে চায়, মানে বেশিরভাগ ক্ষেত্রে তো রিজেক্ট হয়। আমরা এখন দেখতেছি ইদানিং খুব বেশি ভিসা হচ্ছে রিজেক্ট হচ্ছে। তো রাশিয়ার ক্ষেত্রে এই বিষয়টা যদি একটু বলতেন যে রেশিওটা আচ্ছা, কেমন? রাশিয়াতে ভিসার রেশিওর কথা যদি বলি, তাহলে কোন একটা স্টুডেন্ট যদি আপনার ইউনিভার্সিটিতে পড়তে আসে, অর্থাৎ ব্যাচেলর নিয়ে বা মাস্টার্স নিয়ে, তার ভিসার হুম, হুম। রেশিওটা কিন্তু আপনার হচ্ছে 50-50। তার ভিসা হতেও পারে, আচ্ছা, না হতেও পারে, ঠিক আছে, এর কোনো গ্যারান্টি নেই, এটা টোটালি ডিপেন্ড করবে তার ইন্টারভিউ এর উপর। বাট যদি মেডিকেল আচ্ছা। স্টুডেন্টের একটা কথা বলি, একটা মেডিকেল স্টুডেন্টের ক্ষেত্রে ভিসার রেশিওটা অবশ্যই আপনার 90% কিন্তু থাকে। টেন হুম, হুম। পার্সেন্ট কম বেশি থাকে এই কারণেই, কারণ এটা তার ডিপেন্ড করবে তার ইন্টারভিউ এর উপর, সে কিরকম ইন্টারভিউ দিল, দেন হচ্ছে তার সে যখন অ্যাম্বাসিডরের সাথে কথা বলবে, এই বিষয়গুলোও কিন্তু অনেকটা নির্ভর করে। তো এমবিবিএস এর যদি আমি ভিসার রেশিওর কথা বলি, রেশিও আপনার হচ্ছে 90%ই হয়। কারণ দেখেন, হবে না কেন, যেই হুম, স্টুডেন্টটা আপনার ব্যাচেলর বা মাস্টার্স এখানে পড়তে আসবে, সে কিন্তু এককালীন একটা টাকা পয়সা খরচ করে হয়তো এখানে আসতেছে, বাট আসার পরে সে কিন্তু দেখা যাবে এখানে পার্ট টাইম জব টপ করে বাকি খরচ সব ম্যানেজ করবে, যেটা রাশিয়ার অর্থনীতির জন্য কোনো কিন্তু হেল্পফুল না। বাট যখন একটা এমবিবিএস এর স্টুডেন্ট আসবে, অবশ্যই তাকে ফ্যামিলি থেকে টাকা পয়সা নিতে হবে। এখন দেখেন, এমবিবিএস এর একটা স্টুডেন্টের ক্ষেত্রে আপনার 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা লাগতেছে, তো সে এই ফুল কস্টটা তো অবশ্যই এখানে জব টপ করে ম্যানেজ করতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে, হুম। তাহলে বাসা থেকে টাকা নিতে হবে। আর যখনই জি। সে দেশ থেকে টাকা নিবে, তখন এই বিষয়টা হবে রাশিয়ার আপনার অর্থনীতির জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এটা রাশিয়ার জন্য এক ধরনের রেমিটেন্স। তো রাশিয়ার জন্য যখন এক ধরনের রেমিটেন্স হচ্ছে, তাহলে কেন তারা এমবিবিএস এর স্টুডেন্টদেরকে ভিসা দিবে না? তো এই জন্যই জি। এমবিবিএস এর স্টুডেন্টদেরকে তারা কিন্তু ভিসাটা দেয়। বাট হ্যাঁ, যদি এমনটা হয় যে কারো নামে বাংলাদেশে কোনো কেস আছে, মামলা আছে, অথবা কারো ডকুমেন্ট রিলেটেড যদি সমস্যা থাকে, তাহলে তার ভিসাটাতে সমস্যা হয়, আদারওয়াইজ আর কি ভিসা দিয়ে দেয়। আচ্ছা। তাহলে আমরা আইএলটিএস এর বিষয়টা জানলাম, ব্যাংক স্টেটমেন্ট এর বিষয়টা জানলাম। ওই জি। যে আরেকটা প্রশ্ন ছিল যে যোগ্যতাটা কেমন লাগে বা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? আর একটা বললেন যে এক্সাম দিতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে কোনো মানে পাস অর ফেইল এরকম কোনো বিষয় থাকে কিনা? বা এটাতে কিভাবে হচ্ছে গিয়ে আসলে পার হতে হয়? এটা একটু ক্লিয়ার করবেন। জি, আচ্ছা। এখন যদি বলি যোগ্যতার বিষয়ে আসলে দেখেন, রাশিয়াতে আমাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না যে হচ্ছে আমি সায়েন্স থেকে পড়ছি, আমাকে সায়েন্সে পড়তে হবে, বা আর্টস থেকে পড়ছি, আমাকে আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে হবে। বাট হুম, হুম। এই রিকোয়ারমেন্ট গুলা কিন্তু আমাদের দেশে থাকে যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। সো হুম, হুম। রাশিয়াতে পড়ার ক্ষেত্রে আমাদের যে ইন্টার বা এসএসসি যেগুলো আছে, এগুলা যে আমরা একটা হুম, হয়তো ধরি যে টোটাল জিপিএ লাগবে এত, এরকম হুম, স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে না তাদের। তো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যেটাই রেজাল্ট হোক, আমরা সেটা নিয়ে আসতে পারি। বাট এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে যে এম্বাসিতে যখন আপনি যাবেন, এম্বাসিতে হুম, গিয়ে তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে, হুম, অ্যাম্বাসিডরকে আপনার রেজাল্ট শো শো করতে হবে, অ্যাম্বাসিডর আপনার রেজাল্ট চেক করবে। তো সেক্ষেত্রে যেটা বেটার অপশন, সেটা যদি আপনার এসএসসি এবং ইন্টার দুইটা মিলে 9 পয়েন্ট থাকে, তাহলে এটা হচ্ছে একটা বেটার অপশন আপনার ভিসাটা সাকসেস হওয়ার জন্য। আদারওয়াইজ আর কি রিস্ক না নেওয়াই উত্তম, কারণ যদি আপনার রেজাল্ট খুবই কম থাকে, এখনো অনেক স্টুডেন্টদের যেমন দেখা যায় আপনার এসএসসি ইন্টার দুইটা মিলে 7 পয়েন্ট বা 7.5 এরকম থাকে। তো এদের আর কি মেডিকেল সেক্টরে না আসাটাই উত্তম, কারণ ভিসা রিজেক্টের একটা চান্স থাকে। তো সেক্ষেত্রে যাদের 9 পয়েন্টের উপরে থাকবে, তাদের ক্ষেত্রে ভিসা রিজেক্টের চান্সটা থাকে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আর কি এটাই উত্তম হয়। এটাই আরকি যোগ্যতা বলতে পারেন। বাট এখন আরেকটা বিষয় আসে যে অনেক স্টুডেন্ট কোয়েশ্চেন করে যে হচ্ছে ভাইয়া, মেডিকেল আমাদের বাংলাদেশে যে মেডিকেল এক্সামটা দিচ্ছি, এই মেডিকেল এক্সামে পাস মার্ক থাকা লাগবে কিনা, বা এইটা আমাদের রাশিয়াতে লাগে কিনা, ঠিক আছে? তো এইটাও হুম, ক্লিয়ার হুম, করে দেই। যারা এখানে এমবিবিএস পড়তে আসবে, তাদের কিন্তু বাংলাদেশের মেডিকেল এক্সামে তারা পাস মার্ক আছে কি নেই, এই বিষয়টা কিন্তু রাশিয়ার ইউনিভার্সিটি কখনোই চেক করে না। এইটা এই বাংলাদেশের যে মেডিকেল এক্সামটা হয়, এটার শুধুমাত্র পাস ফেলটা সম্পূর্ণরূপে নির্ভর করে বাংলাদেশের মধ্যে। যখন একটা স্টুডেন্ট এখান থেকে পড়াশোনা করলো, সে যদি চায় যে হচ্ছে আমি বাংলাদেশে গিয়ে
গিয়ে প্র্যাকটিস করব, তাহলে তার অবশ্যই যে মেডিকেল এক্সাম সেখানে পাস মার্ক থাকতে হবে। দেন হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি যা আছে, সেই বিএমডিসি থেকে তার একটা এলিজিবিলিটি সার্টিফিকেট লাগবে। তো যোগ্যতা কিন্তু আসলে রাশিয়াতে 9 পয়েন্ট হলে বেটার হয়, ঠিক আছে, বাট ওইভাবে স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে না আমাদের দেশের মতো। কারণ এখানে আপনারা জানেন যে হচ্ছে আমাদের দেশে যেমন হচ্ছে আমরা স্কুল ফার্স্টে পড়ি, দেন হচ্ছে কলেজ পড়ি, দেন হচ্ছে ইউনিভার্সিটিতে আসি, বাট এখানে কিন্তু পড়াশোনাটা হয় কি 12th পর্যন্ত এরা কিন্তু স্কুলেই এটাকে ধরে রাখে, দেন হচ্ছে এরা স্কুল থেকে ডিরেক্ট ইউনিভার্সিটিতে চলে যায়। আচ্ছা। এই ক্ষেত্রে হচ্ছে আপনি যে বিষয়টা জানালেন সেটা হচ্ছে তেমন কোনো যোগ্যতা নেই। বাট রিস্ক না নিতে চাইলে এটা 9 বা 9 আপ থাকলে পয়েন্টটা ভালো স্টুডেন্টের জন্য। মানে হুম। এক্ষেত্রে প্রবলেমটা তেমন একটা ফেস কারণ করতে দেখেন হয় না। আপনি হচ্ছে যেহেতু একটা স্টুডেন্ট মেডিকেল সেক্টরে পড়াশোনা করবে, অবশ্যই তার হুম, উপর হুম। প্রেশার থাকবে। তো এই প্রেশারটা সেই ক্যাপাবল এই প্রেশারটা নেওয়ার জন্য যে হচ্ছে পড়াশোনার মধ্যে থাকবে। এখন যদি বলি একটা স্টুডেন্টের রেজাল্ট অনেক খারাপ, সে কিন্তু হুম, আল্টিমেটলি আসলে মেডিকেল পড়ার যোগ্য না, ঠিক আছে, এই বিষয়টা তাকে মানতে হবে। হ্যাঁ, হতে হুম, পারে তার মেডিকেল পড়ার জন্য অনেক আগ্রহ, বাট মেডিকেল পড়ার জন্য একটা যোগ্যতারও প্রয়োজন আছে। কারণ আপনি নিজেও অবশ্যই। জানেন যে মেডিকেলের মধ্যে অনেক প্রেশার থাকে পড়াশোনা নিয়ে। হুম, বাট হুম। এই জন্যই আর কি বললাম যে 9 পয়েন্ট থাকাটা আর কি বেটার। আচ্ছা। আ আচ্ছা, আমরা এখানে একটু আ আ যদি আরেকটা বিষয় বলি যে এমবাসির যে বিষয়টা আপনি ১ম এ যখন মানে আমরা লাইভ শুরু করেছি তখনই আপনি গুলশানের একটা বিষয় বললেন। বাংলাদেশে মানে একদম যদি আমি একটু প্রশ্নটা আবার ক্লিয়ার করে জিজ্ঞাসা করি, বাংলাদেশে কোনো এমবাসি আছে কিনা? বা এমবাসি এই যে ইন্টারভিউর যে ফেস এর মানে বিষয়টা, এটা যদি একটু মানে সংক্ষিপ্ত আকারে বলেন যে স্টুডেন্টের জন্য যে এমবাসিটা কিভাবে কি করতে হবে বা এই হুম। এমবাসি ফেস এর ক্ষেত্রে কি, কি বিষয় ঘটে আরকি? সেটা যদি আচ্ছা, একটু জানান। বাংলাদেশে রাশিয়ার যে এম্বাসি, রাশিয়ান হুম, এম্বাসি হুম। হচ্ছে আপনার গুলশান ২ এ, ঠিক আছে? জি, জি। তো গুলশান ২ এ বাংলাদেশের হচ্ছে রাশিয়ান এম্বাসিটা। তো এখন যদি বলি যে ওখানে আপনাকে কি, কি করতে হবে? যখন আপনি ইউনিভার্সিটিতে এপ্লাই করলেন, এপ্লাই হুম, করার পরে আপনার হচ্ছে অফার লেটার, ইনভিটেশন লেটার সবকিছু এসে গেছে। এখন দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে বাংলাদেশে এইচআইভি টেস্ট করাইতে হয়। তো এইচআইভি টেস্ট বা আদার্স যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো করানোর পর এই মেডিকেল রিপোর্ট, দেন যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে সেই ব্যাংক স্টেটমেন্ট অথবা যে আপনি ল্যান্ড প্রপার্টির উপর এফিডেভিট করবেন এই কাগজগুলা, এরপরে আপনার হুম, যে হুম, এসএসসি ইন্টারের সার্টিফিকেট মার্কশিট আছে এগুলাকে অ্যাটাস্টেড করে নিতে হয় শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর নিজের বোর্ড থেকে। তো এখন হচ্ছে এই অ্যাটাস্টেড গুলো অবশ্য অনলাইনেই করা যায়, আগে হচ্ছে আমাদেরকে ফিজিক্যালি করতে হতো। তো এই অ্যাটাস্টেড করার পর এই ডকুমেন্ট, দেন হচ্ছে বাকি যে ডকুমেন্টের কথাগুলো বললাম এগুলো সব নিয়ে গুলশান ২ এ যে রাশিয়ান এম্বাসি আছে সেই এম্বাসিতে গিয়ে আপনাকে সিরিয়াল দিয়ে দেন হচ্ছে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ হওয়ার পরে যখন আপনার ভিসা সাকসেস হয়ে গেল, দেন হচ্ছে হয়তো ৭ দিন, ১০ দিন বা ১৫ দিনের মধ্যে আপনার ভিসাটা ডেলিভার করবে ওরা। দেন করার হুম, পরে হুম। আপনার ফ্লাইট করে রাশিয়া চলে আসতে হবে। আচ্ছা। আচ্ছা, আমরা একটু কমেন্টে চলে যাই। এখানে শান্তা আপু লিখেছে, "আসসালামু আলাইকুম।" ওয়ালাইকুম আসসালাম আপু। কিছু প্রশ্ন আছে আপনার জন্য ভাইয়া। ভাইয়া যেহেতু 2nd টাইম ফেইলিউর এর পর ট্রাই করেছেন, আপনি কখন থেকে ডিসিশন নিলেন রাশিয়া যাবেন? আর প্রসিডিউর কমপ্লিট করতে আপনার কতদিন সময় লেগেছে? আপনার কি কখনো এমন ফিল হয়েছে যে সেশন গ্যাপ হয়ে যাচ্ছে? আর ভিসার রেশিও কেমন? আচ্ছা, এখানে হচ্ছে ২ টা প্রশ্ন আমি আগেই ভাইয়াকে করে নিয়েছি যে 2nd টাইম ফেইলিউর এর পর কখন থেকে শুরু করেছে। এখানে যদি একটা প্রশ্ন আসে যে প্রসিডিউরটা কমপ্লিট করতে কতদিন সময় লাগে? আর রেশিওর বিষয়টাও তো জানানো হয়েছে। তো আপনি প্রসিডিউর এর বিষয়টা যদি একটু জানান যে সময়টা কতদিন লেগেছে আপনার 2nd টাইম এর পরবর্তী যে রাশিয়া যাবেন। তো এই ক্ষেত্রে আপনার এইসব কাজগুলো বা ডকুমেন্টস এর যে যা কাজ বললেন, টোটাল সময়টা কেমন লেগেছে? আর আপনার যে এই যে 2 ইয়ার্স এর একটা গ্যাপ, মানে আপনার কি এটা মনে হয়নি যে আমি ঠিক আছে বাইরের দেশে যাবো, আমার একটা হচ্ছে সেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়েও আসলে আমাদের মাথায় থাকে যে আমি তো আসলে একটু পিছিয়ে গেলাম কিনা। মানে আপু এটাই জানতে চেয়েছে আই গেস। আপনি এটা যদি একটু বলেন। জি, এখন বিষয়টা দেখেন যে লাইফ থেকে ১ বছর হারানোর পরে যদি কোনো একটা সাকসেস আসে, ঠিক আছে? হুম, তো হুম, এটা হুম, হচ্ছে হুম। গুরুত্বপূর্ণ। এখন আমি লাইফে হয়তো ১ অবশ্যই। বছর বা ২ বছর আমার গ্যাপ গেছে, বাট আমি এখন একটা সাকসেসের পর্যায়ে আছি। বাট জি। এখন দেখা গেছে যে আমি ভাবলাম যে ফার্স্ট টাইম আমি যখন মেডিকেল এক্সাম দিছি আমার তো হয়নি। তাহলে একটা কাজ করি। বাংলাদেশের কোনো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। হ্যাঁ? তাহলে হচ্ছে সিএসই নিয়ে পড়ি বা হচ্ছে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ি। তো হুম, কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ার মধ্যে আমার যে হচ্ছে ফিউচারটা আছে, তো আমার বাইরের দেশে আসার ক্ষেত্রে অবশ্যই ফিউচারটা অনেক ওয়াইড হইছে। তো ফিউচার হুম, যখন ওয়াইড আছে তখন আমার কিন্তু ১ বছর বা ২ বছরের যে গ্যাপ এটা কিন্তু তখন ম্যাটার করে না। অবশ্যই। আর যদি বলি যে হচ্ছে প্রসিডিউর শুরুর বিষয়ে আসলে হুম, কতদিন সময় লাগবে? দেখেন, আমি অলরেডি আপনাকে হয়তো বলছি যে হচ্ছে যারা লাইভটা দেখতেছো সবাইকেই বলছি যে আ
রাশিয়াতে কিন্তু একটা ইনটেক, সেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। তো হুম, সেপ্টেম্বর ইনটেক অর্থাৎ তোমার ক্লাসগুলো কিন্তু সেপ্টেম্বরের যে 1 তারিখ থেকে শুরু হবে বিষয়টা এমন না। ক্লাসগুলো হুম, শুরু হয় অক্টোবর নভেম্বরের থেকে। এখন তোমার হচ্ছে সব কাজ শেষ হয়ে হয়তো সেপ্টেম্বরের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, তুমি হয়তো অক্টোবরে চলে আসবা। বাট প্রসিডিউরগুলো তোমার শুরু হবে জুন জুলাই থেকে। জুন জুলাইয়ের মধ্যে দেখা যায় ইউনিভার্সিটিগুলো সব ওপেন করে দেয় এডমিশন। জি। আচ্ছা। এই ক্ষেত্রে আমি যদি একটু এড করি যে ভাইয়া বলল যে 1 ইয়ার 2 ইয়ার আসলে গ্যাপটা বড় বিষয় না। হ্যাঁ, এই ক্ষেত্রে রিস্কটা নিয়ে নেওয়া আসলে দরকার। এটা মানে অনেক ক্ষেত্রেই ফিল হয় যে এই বিষয়টা যদি করে নিতাম তাহলে পরবর্তীতে যা হবে দেখা যেত। বাট আমরা অনেক সময় ভয়ে কি করি যে মানে রিস্ক নিতে চাই না যে না ঠিক আছে সমস্যা নেই। মানে যেহেতু ফেইলার একটা বিষয় ওই বিষয়টার দিকেই আর না যাই। আমরা হচ্ছে অন্য কোনো কিছু ট্রাই করি। এটা আসলে 90% মানুষেরই মানে চিন্তা ভাবনা আরকি। এটা যদি আমি আমার ক্ষেত্রে বলি আমি অনেক ডিসিশন এরকম নিয়েছি যে না ঠিক আছে এই বিষয়টা হচ্ছে না। তাহলে টোটালি আমি ওই লাইনটাই বাদ দিয়ে আমি হচ্ছে অন্য কোনো কিছু ট্রাই করি। তো এইটা ভাইয়া যেটা বলল যে সেকেন্ড টাইম অর ফার্স্ট টাইম এটা কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে গিয়ে যদি মানে টার্গেট থাকে যে আমার এটাই করতে হবে তাহলে সেটাতে যদি লেগে থাকে যেকোনো একটা সময় সাকসেস আসবে এবং আসতে বাধ্য। এটা হচ্ছে আমাদের জি, যেহেতু ৩ অবশ্যই। নাম্বার এপিসোড ১ম থেকে যদি মানে কোন স্টুডেন্ট যদি ১ম থেকে সবগুলো লাইভ দেখো তাহলে সবারই একই কথা যে উনারা কেউ কিন্তু ফার্স্ট টাইমার না। তাহলে এটা কিন্তু বড় একটা মানে কি বলবো যে তোমাদের জন্য একটা মোটিভেশন যে ১ম সময়ে যদি হয়ে যায় তাহলে সাকসেস এটা তো আলহামদুলিল্লাহ। কিন্তু যদি সেকেন্ড অর থার্ড টাইম কেউ ট্রাই করে এটা অবশ্যই মানে যে কেউ চাইলে হচ্ছে গিয়ে সে পারবে। খালি হচ্ছে একটু লেগে থাকতে হবে। বিষয়টা হচ্ছে তার মাইন্ড সেটআপটা ঠিক রাখতে হবে। আচ্ছা, বাংলাদেশে এমবাসির বিষয়টা তো গেল যে বাংলাদেশে এমবাসি আছে এটার। এর পরবর্তী ধরেন সবকিছুই তো হয়ে গেল যে আপনি আপনার সবকিছু ইউনিভার্সিটি সিলেক্ট করা শেষ, সবকিছু কাজ হয়ে গেল। এবার হচ্ছে এয়ারপোর্টে পৌঁছানোর পরে আপনার যে পিক আপের যে বিষয়টা থাকে, মানে আপনাকে পিক আপ করার জন্য বা আপনি ওখানে পরবর্তীতে কি মানে কোথায় যাবেন বা কোথায় থাকবেন, এই বিষয়গুলো আসলে একটা স্টুডেন্টের কিভাবে ম্যানেজ করতে হয়? এয়ারপোর্টে পৌঁছানোর পরের যে বিষয়টা সেটা একটু জানাবেন। আচ্ছা, এখন দেখেন যখন আপনি রাশিয়াতে আসবেন তখন কিন্তু আপনি এসে ল্যান্ড করবেন হয়তো মস্কো এয়ারপোর্টে, ঠিক আছে? মস্কোতে জি, জি। ল্যান্ড করবেন। তো হুম, সেক্ষেত্রে যেটা হয়, যারা হয়তো স্কলারশিপে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে কিন্তু হচ্ছে আপনার পিক আপ করার জন্য তেমন আসে না, ঠিক আছে? কেউ আসে না। যদি হচ্ছে পরিচিত কেউ থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা হয়তো এয়ারপোর্ট থেকে এসে পিক আপ করে নিয়ে যায়। তো স্কলারশিপে যারা আসে তাদের ক্ষেত্রে যেটা হয়, কোনো কোনো ইউনিভার্সিটি থেকে এরকম একটা উদ্যোগ থাকে যে স্কলারশিপে আসার পরে ওই স্টুডেন্টটাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে লোক গিয়ে হচ্ছে পিক আপ করে নিয়ে আসে। বাট হুম, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এটা আর কি থাকে না। তো সেই ক্ষেত্রে যারা স্কলারশিপে আসবে তাদের ক্ষেত্রে অবশ্যই আহ, নিজেকে এই পিক আপের ব্যবস্থাটা করতে হবে। সেটা সে করতে পারে মস্কোতে কারোর সাথে কন্ট্যাক্ট করে করতে পারে, অথবা হুম, এই বিষয়টা এতটাও হার্ড না, কারণ হচ্ছে আপনি যেই সিটিতে যাবেন, কথার কথা আমি যেমন আছি রস্টভে, ঠিক আছে? আপনি যদি রস্টভে হুম, আসতে চান তাহলে হুম, আপনাকে ফার্স্টে হচ্ছে মস্কোতে নামলেন, নামার পরে আপনাকে অবশ্যই ট্যাক্সি করে বাস করে দেন হচ্ছে রস্টভে আসতে হবে। বাট এখানকার যে ট্রান্সপোর্ট সিস্টেম যেটা, এটা কিন্তু অনেক ইজি। যে কেউ যে কোনো ফরেনারের ক্ষেত্রে এটা অনেক ইজি হয়। বাট হ্যাঁ, এখানে একটা ল্যাঙ্গুয়েজের একটা প্রবলেম থাকে যে হচ্ছে রাশিয়ানরা তো রাশিয়ান ভাষায় কথা বলে, আমরা হুম, দেখা হুম, গেছে বাংলা ভাষায় কথা বলি বা আমরা ইংরেজি জানি, ঠিক আছে? তো এটা আর কি হুম, খুব একটা প্রবলেম হয় না ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আর যারা হয়তো দেখা যাবে যে কোনো এজেন্সির মাধ্যমে আসে তাদের ক্ষেত্রে তো এই বিষয় নিয়ে টেনশন করতে হয় না, কারণ এজেন্সির লোকরা এই সব ম্যানেজমেন্ট করে। আবার যারা হুম, দেখা যাচ্ছে যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসতেছে, বন্ধু বান্ধবের মাধ্যমে, বা হচ্ছে কোনো রাশিয়াতে পড়তেছে কারো মাধ্যমে, তাদের ক্ষেত্রেও ট্রান্সপোর্টের বিষয়টাতে সমস্যা হয় না। বাট ওভারঅল যদি বলি, ওভারঅল আসলে রাশিয়াতে ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক ইজি। যার কারণে আপনি অ্যাপসের মধ্যে বসেই সবকিছু দেখতে পারবেন যে কোথায় যাবেন, কোন বাসে উঠতে হবে না হবে, এবং অনলাইনে যেহেতু আপনি টিকিটগুলো করতে পারবেন, সো সো এই ক্ষেত্রে আর কি খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা। মূলত হচ্ছে গিয়ে অনলাইনে যেহেতু বিষয়গুলো এভেইলেবল চাইলেই হচ্ছে স্টুডেন্ট হচ্ছে এই বিষয়গুলো নিজে, নিজে ম্যানেজ করতে পারবে। আরেকটা বিষয় যদি জানতে চাই যে ধরেন হয় না যে অনলাইনে আমরা সবকিছুই মানে কোন একটা কারণবশত যে এভেইলেবল হলো না বা অনলাইনে আমি পারলাম না। তো এখন আশেপাশের মানে হেল্পফুল কিনা বা আশেপাশের মানুষজন এই বিষয়ে কি কোন হেল্প করে কিনা? এই বিষয়টা যদি একটু জানাইতেন। আচ্ছা, রাশিয়ার মানুষ সম্পর্কে আসলে আমাদের পুরা বিশ্বেরই কিন্তু, ঠিক আছে, অন্যরকম একটা নজর। কারণ আমরা যদি মিডিয়ার কথা বলি, মিডিয়াতে কিন্তু রাশিয়াকে একেক মিডিয়া একেক রকম ভাবে প্রেজেন্ট করে। বাট আমরা তো হুম, হুম, রাশিয়াতে আছি, আমরা জানি রাশিয়ার মানুষরা কিরকম বা রাশিয়ার কালচার কিরকম সবকিছু। হুম, হুম, বাট যদি বলি রাশিয়ার মানুষ কিন্তু অনেক হেল্পফুল। এই বিষয়টা আমরা হয়তো অনেকে জানি না, নাও জানতে পারি, কারণ মিডিয়া তো ধরেন হচ্ছে যে বিভিন্নভাবে প্রচার করে। বাট হুম, অরিজিনালি হচ্ছে রাশিয়ার মানুষরা কিন্তু অনেক হেল্পফুল। যদি আপনি ধরেন হচ্ছে
কথার কথা যেমন হচ্ছে আপনি এয়ারপোর্টে আসছেন, আসার পরে আপনি বুঝতে পারছেন না। তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা অবশ্যই হেল্প করবে। যারা হয়তো ইংলিশে কথা বলতে পারে তারা কিন্তু ইজিলি আপনাকে সবকিছু বুঝায় দিবে। বাট হ্যাঁ, আরেকটা বিষয় কি, যদি আপনি হচ্ছে রাশিয়ান ভাষা পারেন এবং হচ্ছে রাশিয়ান হুম, হুম। মানুষদের সাথে কথাবার্তা বলেন, তারা কিন্তু অনেক আন্তরিক এবং হচ্ছে আপনাকে অনেক হচ্ছে একসেপ্ট করে। অনেক মানে কি বলবো, অনেক খুশি হয়ে যায় তারা। আচ্ছা। এটা একটা প্লাস পয়েন্ট। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় কি হেল্পফুল না হলে এটা মানে আমি একটা নতুন দেশে গেলাম। এটা হচ্ছে গিয়ে একটা খারাপ ইমপ্রেশন পড়ে যে আমার মানে হেল্পফুল না বা এই দেশের মানুষরা হচ্ছে তেমন একটা হেল্প করছে না। এটা আমি হুম, আসলে হুম। আমার মাধ্যমে আমার বন্ধু-বান্ধব এভাবে জানলো। এইভাবে আসলে হচ্ছে কথাগুলো ছড়ায় আরকি। আর আমরা মিডিয়াতে তো অনেক কিছুই দেখি 50% জি। সত্যি বা 50% মিথ্যা। তো ওইদিকে আমরা আর না যাই। এর পরবর্তী যদি আসি, আচ্ছা পিক আপ এর বিষয়টাও হয়ে গেল। স্টুডেন্ট সবকিছু ম্যানেজ করে ফেলল। এবার যদি ইউনিভার্সিটি লাইফে আসি, ইউনিভার্সিটি লাইফের প্রফেসররা কেমন বা হচ্ছে গিয়ে ক্লাসগুলো কেমন? যে অনেক ক্ষেত্রে হয়ে যায় কি যদি মিস হয়ে যায়, ক্লাস মিস হয়ে যায় তখন হচ্ছে গিয়ে কিভাবে মানে যোগাযোগ করে এই ক্লাসগুলোর মানে বিষয়ে আমি কিভাবে মানে স্টুডেন্টের হয় না যে বাংলাদেশে হয় যে হেল্পফুল ঠিক আছে বা 50-50 আরকি, যে বাইরের দেশে আমি যেহেতু যাচ্ছি আমার এই বিষয়টা মাথায় থাকে যে আমার প্রফেসর আমাকে হেল্প করবে কিনা বা আমি একটা কোনো প্রশ্ন করার আগে অনেক রকম চিন্তাধারা মাথায় আসে। তো এক্ষেত্রে আপনাদের প্রফেসরটা কেমন? মানে এরা কেমন হেল্পফুল? আচ্ছা। আমরা যেহেতু এমবিবিএস এ পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে মেডিকেলে পড়াশোনার ক্ষেত্রে আমাদের যে হচ্ছে ক্লাসগুলা থাকে, এই হুম, ক্লাসগুলা হুম। যদি আপনাকে একটু বলি ফার্স্টে, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গ্রুপে ১০ জন ১২ জন করে স্টুডেন্ট ম্যাক্সিমাম থাকে। তো এই ১০ আচ্ছা। জন ১২ জনের হচ্ছে আন্ডারে একজন করে টিচার থাকে যে হচ্ছে আমাদের প্রফেসর। সেই প্রফেসরের আন্ডারেই কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হয়। বাট এখন আচ্ছা। যদি বলি প্রফেসরদের আপনার হচ্ছে আচরণ কিরকম বা তাদের হচ্ছে মন মানসিকতা কিরকম, তারা অনেক হুম, ফ্রেন্ডলি এবং তাদের হচ্ছে তারা যে জ্ঞান বা নলেজ যতটুকু তাদের আছে তারা সর্বোচ্চটা ডেলিভার করে। ঠিক আছে? যদি আপনি কোনো হুম, কারণে বুঝতেও না পারেন, আপনি প্রফেসরকে বললে সে সবকিছু আপনাকে ক্লিয়ার করে দিবে। বাট আমাদের দেশে যেমন কি হয় যে আমরা কোনো একটা টিচারের কাছে পড়ছি, সে হয়তো ভাবে যে না আমি ভালো করে পড়াবো না, আমার কাছে টিউশনি করাক। আমার কাছে হুম। হচ্ছে প্রাইভেট পড়ুক বা এইভাবে করি। বাট রাশিয়াতে কিন্তু এটা নাই। রাশিয়াতে আমি এখন পর্যন্ত কোনো প্রফেসর বা কোনো টিচার এরকম কোনো কিছু দেখিনি যে তারা প্রাইভেট পড়াচ্ছে, কোচিং পড়াচ্ছে। কারণ রাশিয়াতে এই প্রাইভেট শব্দ বা কোচিং শব্দটা টোটালি অ্যাবসেন্ট। এই কারণে আচ্ছা। অ্যাবসেন্ট থাকার কারণে টিচাররা কি হয়? টিচাররা তাদের সর্বোচ্চটা ডেলিভার হচ্ছে আপনার ক্লাসেই করে দেয়। বাট হ্যাঁ, এখন এরকম কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে পড়াশোনাতে দুর্বল, বুঝতে পারে না। তাদের হুম, হচ্ছে হুম। অনেক সমস্যা হয়। তাদের ক্ষেত্রে কিন্তু টিচাররা কি করে? আপনার দেখা যাচ্ছে সপ্তাহে যে দিনটা করে বন্ধ থাকে অথবা সপ্তাহের আ কোনো একটা ক্লাসে ফাঁকা আছে, ওই সময়টাকে কিন্তু আলাদাভাবে এক্সট্রা ক্লাস নিয়ে সেটা কভার দিয়ে দেয়। বাট এখানে একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আমরা যেমন বাংলাদেশে পড়াশোনা করি, অনেক সময় দেখা যায় আমরা অ্যাটেন্ডেন্স এর যে বিষয়টা আছে, আমরা ক্লাসে যাই না। না গিয়ে ডিরেক্ট হুম। দেখা যাচ্ছে প্রফ গুলা দিয়ে আসি। ঠিক আছে? প্রফ দেই, দিয়ে জি। চিন্তা ভাবনা করি পাস করব। আগের রাত্রে পড়বো, হুম, পড়ে একবারে সব প্রফ ক্লিয়ার করে দেব। বাট রাশিয়াতে বিষয়টা কি? আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোনো কারণে দেখা গেছে আপনি হচ্ছে দুর্বল স্টুডেন্ট। বাট আপনার অ্যাটেন্ডেন্স অনেক ভালো। অ্যাটেন্ডেন্সটা এখানে ম্যাটার করে এই কারণেই যে টিচার মনে করে যে আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি। সে আমাকে রেসপেক্ট করতেছে, সে আমার ক্লাসগুলা করতেছে। দ্যাটস মিন সে হচ্ছে ট্রাই করতেছে, হার্ড ট্রাই করতেছে। বাট যদি কেউ হচ্ছে ক্লাস না করে, সেই বিষয়টা কিন্তু টিচাররা তখন অন্যভাবে নেয়। তো এই কারণেই রাশিয়াতে অ্যাটেন্ডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখন হ্যাঁ, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয় যারা হচ্ছে পড়াশোনায় দুর্বল। বাট হুম। যখন তাদের অ্যাটেন্ডেন্স টিচার চেক করে দেখে যে না অ্যাটেন্ডেন্স সে হচ্ছে প্রত্যেক ক্লাসেই অ্যাটেন্ড হয়, তখন কিন্তু তার হচ্ছে ওই দুর্বলের যে পড়াশোনার সমস্যা ওটা কিন্তু আর থাকে না। আচ্ছা। এক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে ক্লাসের পড়া হচ্ছে ক্লাসেই হচ্ছে উনারা চেষ্টা করে যে এগুলো কমপ্লিট জি, করে দেওয়ার জন্য। ক্লাসের বাইরে হচ্ছে তেমন একটা কোনো কিছু করা লাগে না। আর উনারা যথেষ্ট হেল্পফুল। আচ্ছা। তাহলে এর পরবর্তী মানে এটা আসলে অনেক বড় প্লাস পয়েন্ট যে সবকিছু যদি আসলে ক্লাসেই পড়া হয়ে যায় তাহলে আমাদের আর বাড়তি হচ্ছে চিন্তা করা লাগে না। অনেক সময় হয় কি যে মানে আমি ক্লাসে বুঝলাম না, এখন এটা নিয়ে আবার আমার আলাদা করে সময় দেয়া লাগলো বা আলাদা করে আমি হুম, কার কাছে হচ্ছে পড়াশোনাগুলা মানে কমপ্লিট করব বা বুঝে নিব। এটা একটা মাথায় টেনশন কাজ করে। তো আমি ক্লাসে যে সময়টা দিচ্ছি তখনই যদি আমার পড়াটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমার মানে সময়টা সব দিকেই সেভ হলো আরকি। আচ্ছা। এরপরে যদি মানে প্রফেসরের বিষয়টা তো গেল, উনারা যথেষ্ট হেল্পফুল। আর হচ্ছে আপনি মানে যে জায়গায় আছেন বা হচ্ছে যদি রাশিয়াতে বলি যে সিটি লাইফটা কেমন বা হচ্ছে ফুড বা বাসা ম্যানেজমেন্টের যে বিষয়গুলো বা লাইফস্টাইলটা সম্পর্কে যদি একটু জানান যে আশেপাশের পরিবেশটা বা ওয়েদার এর বিষয়গুলো, যে আমি যেহেতু বাংলাদেশ থেকে যাব বা অন্যান্য স্টুডেন্টদের যে বিষয়গুলো থাকে যে মানে বাইরের দেশটা তো হুট করে আসলে যে কেউ অ্যাডাপ্ট করতে পারে না। তো এই বিষয়গুলো যদি আপনার মানে কোনো কিছু বলার থাকে যে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত?
আচ্ছা, রাশিয়াতে আসার বিষয়ে আপনি অনেক একটা সুন্দর কোশ্চেন করছেন যে হচ্ছে ওয়েদারের বিষয়টা। কারণ হুম, আমরা বাইরের দেশে আসার ক্ষেত্রে কখনো এই বিষয়টা চিন্তা করি না যে আমাদেরকে ওয়েদারের দিক দিয়ে কন্ডিশন চেক করতে হবে। বাট রাশিয়া হুম, হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনার ওয়েদারের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। কারণ রাশিয়াতে আপনার একই সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার হয়। যেমন আপনি যদি হচ্ছে সাইবেরিয়ান অঞ্চলের কথা বিবেচনা করেন, সেখানে অলওয়েজ -40 থেকে -50 ডিগ্রি থাকে। আবার যদি আপনি হচ্ছে মস্কোর কথা চিন্তা করেন, সেখানে একরকমের ওয়েদার থাকে। আবার যদি আপনি হচ্ছে সেন্ট পিটার্সবার্গ বা হচ্ছে রস্টভ বা সামারের কথা বিবেচনা করেন, সেখানে কিন্তু আরেক রকমের ওয়েদার থাকে। তো ওয়েদারটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। সো আসার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে আমি কোন সিটিতে যাব, সেই সিটিতে ঠান্ডা কিরকম। কারণ রাশিয়া যেহেতু আপনারা জানেন যে শীত প্রধান দেশ, সেক্ষেত্রে চিন্তা ভাবনা করতে হবে সেই ওয়েদার, হুম, সেই সিটিতে ঠান্ডা কিরকম, ওয়েদার কিরকম, এই বিষয়টা কিন্তু চিন্তা করতে হবে। দেন ওই সিটিতে কোন কোন ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিরকম, ইউনিভার্সিটিতে আমার জন্য ভালো হবে কিনা, এই বিষয়গুলোও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। দেন আমি যদি বলি হচ্ছে হোস্টেল লাইফের কথা, অবশ্যই রাশিয়াতে ম্যাক্সিমাম যে ইউনিভার্সিটিগুলো আছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই হচ্ছে আপনার গভর্নমেন্ট হোস্টেল আছে। গভর্নমেন্ট হোস্টেলেই এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা করে সবাই গভর্নমেন্ট হোস্টেলেই থাকে। বাট হ্যাঁ, মস্কোর ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এই প্রবলেমটা হয় যে হচ্ছে আপনার গভর্নমেন্ট হোস্টেল অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেট হোস্টেলে পড়াশোনা করতে হয়। আর এই প্রাইভেট হোস্টেলে থাকাটা আর কি একটু এক্সপেন্সিভ হয়ে যায়। বাট আদারওয়াইজ মস্কো বাদে আপনার রাশিয়ার প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা সিটিতেই হচ্ছে হোস্টেল লাইফটা অনেক ভালো। হোস্টেল বাংলাদেশের মতো না, এরকম গ্যাঞ্জাম এরকম না। কারণ দেখেন আপনার হোস্টেলে হুম, আপনি বাংলাদেশি আছেন, ইন্ডিয়ান আছে, আপনার হচ্ছে পাকিস্তানি আছে, তারপরে আপনার হচ্ছে অ্যারাবিক কান্ট্রি থেকে আছে, রাশিয়ানরা থাকে, দেন হচ্ছে আফ্রিকান হুম, কান্ট্রিগুলোতে থাকে। অর্থাৎ মিক্স কালচারের মধ্যে কিন্তু আপনি আছেন। হ্যাঁ, আপনি বাইরের দেশে আসছেন, অবশ্যই আপনার মধ্যে একটা রাশিয়ান কালচারের বিষয় আছে, আপনি রাশিয়ান কালচার দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনার দেখা গেছে আপনার রুমমেট একজন হচ্ছে অ্যারাবিক, একজন রাশিয়ান অথবা একজন আফ্রিকান, বা তো এরকম বিভিন্ন কান্ট্রি থাকার কারণে আসলে আমরা সব কালচার গুলাই কিন্তু হচ্ছে ফিল করতে পারি। আচ্ছা। এক্ষেত্রে আপনি বললেন যে খুব একটা মানে আ আ বাসা ম্যানেজ করতে খুব একটা কষ্ট হয় না। মোটামুটি ম্যানেজ হয়ে যায়। আর আমি যদি বলি যে আচ্ছা বাসা আমি ম্যানেজ করলাম। এখন কস্ট কেমন আসে? যে বাসার ক্ষেত্রে বা আমার ফুডের একটা বিষয় থাকে। আসলে বাংলাদেশের খাবার-দাবারের বিষয়টা আমি যদি বলি, খুব একটা মসলাদার খাবারও আমরা খেতে পারি না। আবার হচ্ছে গিয়ে মসলা ছাড়া খাবারও খেতে পারি না। আমরা হচ্ছে গিয়ে মোটামুটি যে মিডিয়াম সবকিছু। তো ওই ক্ষেত্রে হচ্ছে খাবার-দাবার নিয়ে আপনি কোন প্রবলেম ফেস করলেন কিনা? বা বাসা ম্যানেজের যে বিষয়টা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আচ্ছা, কিভাবে ম্যানেজ করেছেন বা কস্ট এর বুঝতে বিষয়টা? পারছি। হুম। তো এখানে একটা বিষয় কি, আসলে আমাদেরকে রাশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বাসা নিয়ে আমরা থাকি না। আমরা থাকি হচ্ছে আচ্ছা, গভর্নমেন্ট হোস্টেলে। ঠিক আছে? তো ওকে। হোস্টেলের বিষয়টা কি, হোস্টেলে তো বললামই হচ্ছে বিভিন্ন হচ্ছে দেশের ফরেনার স্টুডেন্টরা থাকে, তাদের সাথেই আমরা থাকি। আমরা নিজেরাও অবশ্যই এখানে ফরেনার, বাট আমাদের ওটা ফিল হয় না। আমরা যখন রাশিয়াতে আসি না, তখন আমাদেরকে মনে হুম, হয় কি হুম। রাশিয়ানরা ফরেনার। বাট রাশিয়ানরা আচ্ছা। কিন্তু ঠিকই বলছে যে আমরা ফরেনার এখানে। আর এখন যদি বলি হচ্ছে হোস্টেল লাইফের তো বিষয় গেল, যেহেতু আমরা বাসা ভাড়া নিয়ে থাকি না। বাট হ্যাঁ, এখানে এই সিস্টেমও আছে যে অ্যাপার্টমেন্ট নিয়ে ভাড়া নিয়ে অনেক স্টুডেন্ট থাকে। বাট হচ্ছে হুম, গভর্নমেন্ট হোস্টেলে আর কি থাকাটাই বেটার। কারণ গভর্নমেন্ট হোস্টেলে আপনার সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে? তারপরে হুম, আপনি কোনো কারণে অসুস্থ হলেন বা এই বিষয়গুলো, যেহেতু আপনি মেডিকেল ইউনিভার্সিটিতে আছেন, মেডিকেল আপনার সাথেই, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হয় না। আর হচ্ছে হোস্টেল, গভর্নমেন্ট হোস্টেলের হচ্ছে ফিস গুলো অনেক হচ্ছে লো হয়। যেমন যদি আমি আমার মেডিকেল ইউনিভার্সিটির কথা বলি, আমি তো গভর্নমেন্ট হোস্টেলে আছি। জি, তো জি। হোস্টেলে দেখা যায় যে আপনার ইয়ারলি আপনার 25,000 30,000 এরকমই বাংলাদেশি টাকায় কিন্তু খরচগুলো পড়ে। বাট এখন আপনি যদি রাশিয়াতে দেখা যায় যে বাসা ভাড়া নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে থাকেন, সেইখানে হয়তো হুম, আপনার মাসে যাবে হচ্ছে 25-30,000। বাট সেই এক মাসের টাকা দিয়ে আপনি কিন্তু হোস্টেলের মধ্যে 1 বছরের থাকতে পারছেন। তো এই বিষয়টাও কিন্তু স্টুডেন্টদেরকে চিন্তা করতে হবে যে হচ্ছে হোস্টেলে থাকবো নাকি হচ্ছে আমি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকবো। আর যদি এখন বলি খাওয়া দাওয়ার বিষয়ে, আসলে দেখেন হুম, আমরা তো যারা বাংলাদেশে থাকি তারা আমরা অবশ্যই হচ্ছে মসলা ইউজে আমরা অভ্যস্ত। কারণ আমাদেরকে হুম, মসলাটা ইউজ না করলে আমরা খাওয়া দাওয়া করতে পারি না। বাট হ্যাঁ, হুম, রাশিয়ার মানুষরা কিন্তু মসলার ইউজটা কম করে, ওরা কিন্তু স্পাইসি খাওয়াটা অনেক অ্যাভয়েড করে, স্পাইসিটা অনেক কম খায়। তো এই দিক হুম, দিয়ে একটা প্রবলেম আছে। আপনি হয়তো রাশিয়াতে যখন থাকবেন, আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যাবেন খাওয়া দাওয়ার বিষয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই স্পাইসি ফুড পাবেন না। স্পাইসি ফুডটা আসলে খুবই কম, সবগুলাই সুইট আইটেম থাকে ম্যাক্সিমামই। বাট হ্যাঁ, আমরা যে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করি, এটা আমরা কিভাবে করি, এটা আমরা আসলে আমাদের হোস্টেলের মধ্যে কিচেন থাকে। তো আমরা কিচেনেই কিন্তু নিজেদের রান্না বান্না নিজেরা করি। অনেকে চিন্তা ভাবনা এমন থাকে
থাকে ও খাওয়া-দাওয়ার বিষয়ে তো হোস্টে ইয়াতে আপনার হচ্ছে মেস আছে বা হচ্ছে বুয়া আছে এসে রান্না-বান্না করে দিয়ে যাবে। বাট রাশিয়ার হুম, ক্ষেত্রে কিন্তু এটা নেই। রাশিয়াতে আপনার নিজের রান্না আপনাকে নিজেই করতে হবে। অথবা দেখা যাবে যে ২-৩ জন বন্ধু-বান্ধব আছেন, ২-৩ জন বন্ধু-বান্ধব মিলে একসাথে রান্না-বান্না করে খাবেন। বাট কখনোই এই চিন্তা করা যাবে না যে আমাকে বুয়া এসে রান্না করে দিয়ে যাবে বা এখানে হচ্ছে বাংলাদেশি মেস আছে, মেসে গিয়ে আমি খাবো বা হচ্ছে হোটেল আছে, হোটেলে গিয়ে ভাত ডাল খেয়ে আসবো, এইটা পসিবল না। তো আমরা যারা করি আমরা আসার সময় অবশ্যই হচ্ছে মসলা, বিভিন্ন প্রকার মসলা আমরা লাগেজে করে নিয়ে আসি। যে এই মসলাটা আচ্ছা। আমরা ইউজ করে কিন্তু রান্না-বান্না করে আমাদেরকে খাওয়া-দাওয়া করতে হয়। আচ্ছা। এই ক্ষেত্রে তাহলে হচ্ছে চাইলেই মানে যে কেউ নিজের হচ্ছে গিয়ে মানে মসলাপাতি বা যেভাবে খাবারের স্টাইলটা সে ক্যারি করে নিয়ে যেতে পারে। আর হচ্ছে গিয়ে জি, মানে কারো উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না। আর হচ্ছে রান্নার বিষয়টা ওটা নিজের উপরে নিজের মতো করে রান্না-বান্না করে মানে খেতে পারবে। তাহলে তেমন একটা প্রবলেম ফেস করার কথা না। আর হচ্ছে যেই বাসা বা আপনি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট হোস্টেলের কথা বললেন, সেটাও তো যেহেতু সবকিছু সেখানেই আছে, এটার জন্য কোনো হ্যাসেল মানে করতে হয় না আরকি। এখন আর এই বিষয়গুলো তো গেল যে সিটি লাইফ বা ওয়েদারের যে বিষয়টা, ওয়েদারের বিষয়টা একটু মাথায় রাখতে হয়। কারণ সবাই তো আসলে ঠান্ডা বা এই বিষয়টা মানে সবাই আসলে অ্যাডজাস্ট করতে পারে না। ঠান্ডাটা একেকজনের ক্ষেত্রে অবশ্যই। একেক রকম। কেউ হচ্ছে অসুস্থ হয়ে যাবে, স্কিনের প্রবলেম হয়ে যায়। তো এইসব জিনিস মাথায় রেখে যদি স্টুডেন্টরা যায় তাহলে ওদের জন্য হচ্ছে সারভাইভ করাটা ইজি হবে আমার মনে হয়। আচ্ছা, তো এইসব বিষয় তো গেল যে আমি একটা যেকোনো স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে যায় সে এই বিষয়গুলো যদি মাথায় রাখে নরমালি সে হচ্ছে ভালো মতোই সারভাইভ করতে পারবে। এখন যদি বলি যে আপনি তো একটা হচ্ছে এতক্ষণ বললাম নরমালি একটা স্টুডেন্টের ক্ষেত্রে। এখন যদি আমি একটু নিরাপত্তার বিষয়টা বলি বা মেয়ের ক্ষেত্রে বলি, হ্যাঁ? কোন একটা মেয়ে যদি বাংলাদেশ থেকে যেতে চায় তাহলে প্রথমত হচ্ছে তার অনেক কষ্ট করে যেতে হয় যে আমি একটা দেশের বাইরে মুভ করব বা একলা মেয়ে স্টুডেন্ট এটা হচ্ছে ফ্যামিলি থেকে অনেক রকম মানে এই জিনিসগুলো হচ্ছে বাধা পার করে তারপরে যেতে হয়। তো ওখানের ক্ষেত্রে যদি আমি রাশিয়ার ক্ষেত্রে বলি ওইখানে সেফটির ইস্যুটা কেমন? যে বাংলাদেশে তো মানে মোটামুটি খবর রাখলে বুঝতেই পারবেন। তো ওইখানে যে আমি যে একটা বাইরের দেশে পড়াশোনা করতে যাব, তো এই ক্ষেত্রে আমি কি মানে নিশ্চিন্তে যেতে পারি কিনা? যে আমার পড়াশোনা ছাড়া অন্যান্য কোনো বিষয় নিয়ে তেমন একটা কোনো হ্যারাসমেন্ট বা কোনো কিছুর শিকার হতে হবে না। তো এটা যদি একটু জানাতেন আমাদেরকে। অনেক প্রশ্ন আসে আচ্ছা। আরকি। বুঝতে পারছি। আসলে মেয়েদের বিষয়টা কি হয়, একটা মেয়ে যখন চিন্তা ভাবনা করে যে আপনার হচ্ছে রাশিয়াতে সে আসবে বা হচ্ছে বাইরের দেশে, রাশিয়া হোক বা অন্য কোনো দেশে হোক, তখন হুম, মেইনলি তার বাবা-মা কিন্তু অনেক টেনশনে থাকে। কারণ আমার মেয়েকে জি, পাঠাবো, মেয়ের নিরাপত্তা কি এই বিষয়টা নিয়ে। তো আসলে জি। এখন দেখেন যদি আমি রাশিয়ার কথা বলি, রাশিয়াতে আসলে এটা অনেকে জানে না, অনেকে আবার নাও জানা থাকতে পারে বা জানতেও পারে। রাশিয়াতে কিন্তু আপনার মোটামুটি 60% 70% পপুলেশনের হচ্ছে মেয়ে। হুম, পপুলেশনের যে টোটাল জনগণ তাদের, সেই জনগণের 60% ই কিন্তু মেয়ে। আমাদের দেশে হয়তো 50-50 এরকম হয়তো, বাট হুম, এখানে কিন্তু মেয়ের সংখ্যাটাই বেশি। এখানে আপনি ট্যাক্সি চালক থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, আপনার ইউনিভার্সিটির অফিসে যে বসে আছে সেখান থেকে শুরু করে ব্যাংকে বসে আছে, সমস্ত ক্ষেত্রে আপনি শুধুমাত্র মেয়ে মানুষই আপনার চোখে পড়বে। কারণ এই দেশে মেয়ে মানুষের সংখ্যাটা বেশি। তো যেই আচ্ছা। দেশ হচ্ছে মাতৃপ্রধান দেশ বা মেয়ে মানুষ যেখানে বেশি, ওইখানে যদি আপনি বলেন যে নিরাপত্তার অবস্থা কি? এটা আসলে ওইভাবে কোশ্চেনটা হবে না। কারণ এখানে নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা অনেক হাই। এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর এখন হুম, বলি হোস্টেলের যদি বিষয় বলি, হোস্টেল তো আপনার অলওয়েজ হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ইউনিভার্সিটিও আপনার হচ্ছে আওতাভুক্ত। এবং হুম, রাশিয়ার আপনি রাস্তাঘাটে বলেন, রাস্তাঘাটে চলাফেরা থেকে শুরু করে সবকিছুই হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। আমাদের দেশে কোনো একটা ইনসিডেন্ট হলে বা কোনো কিছু হলে দেখা যায় যে পুলিশকে ফোন করতেই ১ ঘন্টা ২ ঘন্টা লেটে আসবে ঘটনা ঘটার। বাট এখানে কিন্তু ওরকম হয় না। এখানে ক্যামেরার আছে, ইনস্ট্যান্টলি কোনো একটা অকারেন্স হইলে বা কোনো কিছু ঘটলে ইনস্ট্যান্টলি কিন্তু পুলিশ চলে আসে। কারণ অলওয়েজ পেট্রোলিং এ পুলিশ থাকে। তো যাদের হুম। হয়তো প্রশ্ন এরকম থাকে যে মেয়েদের বিষয় আসলে কি হবে না হবে, এটা আসলে রাশিয়ার ক্ষেত্রে ওইভাবে অ্যাডজাস্ট হয় না এই কোশ্চেনটা। কারণ রাশিয়াতে মেয়েদের নিরাপত্তা অনেক হাই। আচ্ছা। এখানে যদি একটু অ্যাডজাস্ট করি, আপনি যে বললেন ভাইয়া যে, যে জায়গায় মেয়ে এত বেশি তাহলে ওইখানে সিকিউরিটির বিষয়টা মানে আসে না। অবশ্যই আসে। যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশেও অনেক বেশি মেয়ে। অবশ্যই সিকিউরিটির বিষয়টা আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে অনেক রকম প্রশ্ন থাকে যে, আমি বাইরের দেশে যাবো যে সিকিউরিটিটা কেমন? বা আমি তো আমার দেশ থেকে মুভ করতেছি। যে অনেক রকম আসলে টেনশন থাকে। তো জি। সবকিছু মিলিয়ে এই পর্যন্ত যা দেখলাম যে আমরা তো বিগত ২ টা লাইভ বা আজকের লাইভটা সহ যদি বলি, সব ক্ষেত্রেই যে একই রকম উত্তর এই মানে নিজ দেশের বাইরে সব ক্ষেত্রেই বাংলাদেশের
মানে বাংলাদেশ ছাড়া অন্যান্য ক্ষেত্রে হচ্ছে মেয়েদের সেফটি ইস্যুটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যে কেউ হচ্ছে গিয়ে সহজেই বাইরে মুভ করতে পারবে এবং নিশ্চিন্তে সে পড়াশোনা চাইলেই করতে পারে। এটা নিয়ে হচ্ছে টেনশনের কোনো কারণ নেই। প্রশ্নটা তারপরও আসে যে সবকিছু মিলে আমি যে যাব, যে কেমন থাকে বা সেফটি সিকিউরিটির বিষয়টা। আচ্ছা, এর পরবর্তী যদি আচ্ছা এখানে যদি বলি, আমার পড়াশোনার বিষয়টা তো গেল, সব রকম হেল্পের বিষয় পেলাম। এখন যদি আমি রেসিডেন্সি পারমিটের যে বিষয়টা থাকে, আমার পড়াশোনার পরবর্তী একটা চিন্তা থাকে যে আমি এখানে হচ্ছে পার্মানেন্ট হব বা আমার ফ্যামিলি সহ নিয়ে যদি থাকতে চাই, তাহলে এই ক্ষেত্রে এমবিবিএস এর পরবর্তী মানে আমার কি কি প্রসিডিউর গুলো ফলো করতে হবে, বা আমি কি আসলে চাইলে থাকতে পারবো কিনা? কারণ অনেক ক্ষেত্রে হচ্ছে থাকা যায় না, যে পড়াশোনা শেষ করে আবার দেশে ব্যাক করতে হয়। তাহলে এই বিষয়টা মানে রাশিয়ার ক্ষেত্রে কেমন? আচ্ছা, রাশিয়াতে যদি বলি হচ্ছে রেসিডেন্সির বিষয়ে, তাহলে দেখেন আপনি যখন এখানে হুম। আসবেন, আসার পরে ফার্স্টে রাশিয়ান গভর্নমেন্ট আপনাকে এই সুযোগটা দিছে যে আপনি হচ্ছে টিআরপি অ্যাপ্লাই করতে পারবেন। সো টিআরপি আচ্ছা। অ্যাপ্লাই করলে কি হয়, আপনি যখন আসার পরে টিআরপি অ্যাপ্লাই করবেন, তখন আপনার কিন্তু রাশিয়াতে হচ্ছে মেডিকেল সেক্টরটা হচ্ছে 6 বছরের ইন্টার্নশিপ সহ। সো আপনাকে তারা ভিসা দিয়ে দিবে হচ্ছে 6.5 বছরের, অর্থাৎ আপনার এডুকেশনের যে হচ্ছে পিরিয়ডটা আছে, এটা থেকে 6 মাস এক্সট্রা আপনাকে হচ্ছে তারা ভিসাটা দিয়ে দেয়। তো আপনার পড়াশোনা শেষ হয়ে গেল, পড়াশোনা শেষের পরে যখন আপনার হাতে আর 6 মাস আছে, আপনি তো অলরেডি টিআরপি পেয়ে গেছেন, তো টেম্পোরারি জি। রেসিডেন্সি পারমিট পেয়ে গেছেন। এখন আপনার চিন্তা ভাবনা হচ্ছে আমি কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি পাবো। সো ওই যে 6 মাসটা থাকবে হাতে, ওই 6 মাসের মধ্যে হচ্ছে পিআর এর অ্যাপ্লাই বা পার্মানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লাই করতে হয়। করলে দেন হচ্ছে এটা রাশিয়ান গভর্নমেন্টের উপর নির্ভর করবে। রাশিয়ান গভর্নমেন্ট যদি মনে করে যে আপনাকে টিআরপি দেবে, তাহলে টিআরপি দিয়ে দিবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, টিআরপি আসলে দিয়ে দেয়, টিআরপি নিয়ে খুব একটা রাশিয়াতে প্রবলেম হয় না। দেন টিআরপি আপনার হয়ে গেল, টিআরপি হওয়ার পরে এখন আপনি তো রাশিয়াতে পিআর হয়ে গেল, আপনি রাশিয়াতে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছেন, বাট আপনি স্টিল কিন্তু রাশিয়ার নাগরিক না, বা রাশিয়ার পাসপোর্ট হুম। কিন্তু আপনার হাতে নেই। দেন যেটা করতে হুম। হয়, দেন রাশিয়াতে আপনাকে অবশ্যই জব সেক্টরে ঢুকতে হবে। জব সেক্টরে ঢোকার পরে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে 2-3 বছর 4 বছর যাওয়ার পরে, তখন হচ্ছে আপনি রাশিয়ার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আর একটা বিষয় আছে যে আমি আমি তো নিজে এস্টাবলিশ হয়ে গেলাম, আমি হচ্ছে হুম। রাশিয়াতে টিআরপি পাইছি, পিআর পাইছি, পাসপোর্ট পাইছি, এখন আমার ফ্যামিলির কি হবে? যখন দেখেন আপনি হচ্ছে রাশিয়াতে নাগরিকত্ব পেয়ে যাবেন, তখন অবশ্যই আপনার বাবা মাকে বা আপনার ভাই বোনকে নিয়ে আসতে পারবেন। বাট এই প্রসিডিউর গুলো আপনি অবশ্যই জানেন, এগুলো হচ্ছে বিভিন্ন দেশের প্রসিডিউর বিভিন্ন রকম হয়, এবং এগুলো হচ্ছে হুম। একটা লং টাইম প্রসিডিউর। জি। আর যদি হচ্ছে অবশ্যই। পড়াশোনার পরে হচ্ছে চাকরি বাকরির বিষয়ে বলি যে আমি কি করব না করব, তো দেখেন আপনি যখন পড়াশোনা শেষ করলেন, ফার্স্টে আপনার হাতে যে বইটা থাকে সেটা হচ্ছে রাশিয়াতে লাইসেন্স এক্সাম দেওয়া। আপনি রাশিয়াতে হুম। লাইসেন্স এক্সাম দিলেন, দেওয়ার পরে আপনি হচ্ছে এক্সামে পাশ করলে আপনি রাশিয়াতে ডাক্তার। তো এটা তো হয়ে গেলেন। এরপরে হুম। আর একটা সুবিধার বিষয় আছে যেটা আমি আসলে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রেড ডিপ্লোমা। রাশিয়াতে রেড ডিপ্লোমার একটা বিষয় আছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি পড়াশোনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা হচ্ছে মার্কিং এর উপর থাকবেন, একটা ওদের মার্ক আছে নির্দিষ্ট যে এর উপরে থাকতে হবে সবসময় গ্রেডটা। তো আপনি যখন ওই গ্রেডটা সবসময় ফলো করবেন, একদম ফার্স্ট ইয়ার থেকে সিক্সথ ইয়ার পর্যন্ত আপনার মার্কিংটা যখন ওই গ্রেডটা রিকোয়ারমেন্ট পূরণ করবে, তখন হচ্ছে আপনি পড়াশোনা শেষ করার পরপরই রেড ডিপ্লোমা পেয়ে যাবেন। আর রেড ডিপ্লোমা পাওয়ার অর্থ হচ্ছে এরকম যে আপনি পড়াশোনা শেষ করলেন, রাশিয়ান গভর্নমেন্ট আপনাকে চাকরিও দিয়ে দিবে, প্লাস হচ্ছে হুম। আপনাকে পিআর দিয়ে দেবে, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিও দিয়ে দিবে। আচ্ছা। তাহলে হচ্ছে এই বিষয়টাও মাথায় রাখতে হবে। মানে কারো যদি হচ্ছে ওখানে পার্মানেন্ট থাকার ইচ্ছা থাকে, তাহলে ১ম থেকেই মানে ১ম ইয়ার থেকে যদি সে সিরিয়াস থাকে, তাহলে সে মানে তার আর পরবর্তীতে চিন্তা করতে হবে না আরকি। রেজাল্টের বিষয়টার ক্ষেত্রে একটু সিরিয়াসনেস দেখাইতে হবে। নয়তো হচ্ছে গিয়ে পরবর্তীতে এটা নিয়ে মানে একটা মানে শুধু রিস্ক এ না যাওয়া ভালো আরকি। আচ্ছা, আমরা ভাইয়া একটু কমেন্টে যাই। তাহলে এখানে কয়েকটা কমেন্ট আসছে, যে একটা ভাইয়া বলল যে, "ভাইয়া আপনি কেমন আছেন?" আরেকটা আপু জানতে চাইলো, রাশিয়া থেকে কি এমবিবিএস এ ইউরোপে কোনো কান্ট্রিতে ক্রেডিট ট্রান্সফার করা যায়? ২ টা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, এখন এই বিষয়টা আসলে আমাদের অনেকের মাথায় থাকে যে আমি হচ্ছে রাশিয়াতে আসবো, মানে রাশিয়ার থেকে আমি অন্য কোনো দেশে ট্রান্সফার নিতে পারবো কিনা, মুভ করতে পারবো কিনা, এই বিষয়গুলো থাকে। হুম। তো এখন হুম। দেখেন, আপনি হয়তো বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করতেছেন আমি রাশিয়াতে যাব, রাশিয়াতে যাওয়ার পর আমি জার্মানিতে যাব, ফিনল্যান্ডে যাব, বা ইউরোপের কোনো কান্ট্রিতে মুভ করব। বাট আমার কথা কি, হুম। আসলে আপনি বাংলাদেশে বসে থেকে চিন্তাটা না করে আপনি আগে একটা দেশে মুভ করেন, ঠিক আছে? মুভ করার পরে হুম। দেন হচ্ছে আপনি আরেক দেশে মুভ করার চিন্তা করেন। আসলে প্রত্যেকটা
দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? আপনি তো রাশিয়ার নাগরিক না, আপনি হচ্ছে বাংলাদেশের নাগরিক। হুম, সো বাংলাদেশ থেকে জি। যদি আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে যেতে পারেন তাহলে রাশিয়া থেকে কেন যেতে পারবেন না? সো এখন যদি হুম, বলছি ক্রেডিট ট্রান্সফারের বিষয়ে, আসলে এমবিবিএস এর ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে আমাদের যে পড়াশোনাটা হয় এটাতে আপনার ক্রেডিট ট্রান্সফারের বিষয়টা আসলে খুবই কম আসে। ইউনিভার্সিটিগুলো আসলে এইভাবে একসেপ্ট করে না। সো যদি ইউরোপের কোনো কান্ট্রির কোনো ইউনিভার্সিটি থাকে যে হচ্ছে আপনার ক্রেডিট ট্রান্সফার একসেপ্ট করবে, এরকম আসলে বলা যায় যে হচ্ছে আপনার 50% ইউনিভার্সিটি আছে যেগুলো ইউরোপের ক্রেডিট ট্রান্সফার একসেপ্ট করে, আবার 50% আছে যারা হচ্ছে দেখা গেছে আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত পড়াশোনা করছেন, এখন হচ্ছে ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার আপনি অন্য একটা দেশে পড়াশোনা করবেন। সো কোনো ক্ষেত্রে দেখা যায় তারা একসেপ্ট করে, কোনো ক্ষেত্রে করে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন বা প্ল্যানিং করবেন, সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি, তারা একসেপ্ট করে কিনা, এটা যদি আপনি কনফার্ম করতে পারেন দেন হচ্ছে আপনি চাইলে রাশিয়া থেকে ট্রান্সফার নিয়ে সেই ইউনিভার্সিটিতে বা সেই দেশে যেতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে মানে বিষয়টা হচ্ছে কম দেখা যায়। মানে আপনার উত্তর তো মেইনলি এটাই যে তেমন একটা জি। করতে দেখা যায় না ট্রান্সফার, ক্রেডিট আসলে ট্রান্সফারটা। ট্রান্সপোর্টটা কেন হবে দেখেন, যখন কেউ হচ্ছে রাশিয়াতে পড়তে আসতেছে, সে যখন হুম, রাশিয়াতে একটা ভালো ওয়েদার পাচ্ছে, রাশিয়াতে একটা হুম, কালচার পাচ্ছে, দেন হচ্ছে রাশিয়াতে পড়াশোনার পরে তার হাতে অনেকগুলো সুযোগ সুবিধা থাকছে, তখন সে হুম, কেন একটা অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবে? সো এটাই আর কি আচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ঘটে। বাট হ্যাঁ, অনেকে চিন্তা ভাবনা থাকে যে আমি রাশিয়াতে হচ্ছে আমার এমবিবিএস কমপ্লিট করব, আমার পিজিটা হয়তো আমি জার্মানিতে করব। সো হুম, এরকম হুম, অনেকে চিন্তা ভাবনা করতেই থাকতেই পারে, তারা এটা করেই। জি। চাইলে যাওয়া যাবে বাট তেমন একটা দেখা যায় না বা করতে দেখা যায় না। এক জায়গায় যদি আমি কমফোর্ট হয়ে যাই তাহলে অন্য জায়গায় মুভ করার কথাটা আসলে আসে না। আর যেহেতু বাংলাদেশ থেকে যাওয়া যাচ্ছে যেকোনো জায়গায় মানে চাইলেই যাওয়া যাবে। প্রসিডিউর গুলো ফলো করলেই হয় আরকি। বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা। আ এতক্ষণ তো সুবিধা বা সব মানে প্রসেস সম্পর্কে জানলাম। আপনাকে যদি মোটামুটি একটু সংক্ষেপে বলেন বা আপনার দিক থেকে যদি আমি জিজ্ঞাসা করি, রাশিয়ার কিছু অসুবিধা মানে হয় যে আমি তো মানে মাথায় ভেবে নিলাম যে আমি রাশিয়াতে যাব যেকোনো স্টুডেন্টের ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত যে আমি এই দেশে গেলে এই বিষয়গুলো আমার ফেস করতে হবে। মানে এই বিষয়গুলো তাহলে একটু আগে থেকে প্রিপেয়ার হয়ে আসা উচিত। তো আপনি যদি এটা অসুবিধা বা সমস্যা যাই বলেন, আপনার ক্ষেত্রে বিষয়গুলা যদি একটু জানান। আচ্ছা দেখেন, রাশিয়া আসার ক্ষেত্রে অবশ্যই রাশিয়ান ভাষা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। সো কোনো স্টুডেন্ট আচ্ছা। যদি মনে করে যে আমি রাশিয়া যাব, রাশিয়া যাওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই কিছু প্রিপারেশন নিতে হবে। এই প্রিপারেশনের মধ্যে ফার্স্টে আসবে ল্যাঙ্গুয়েজের বিষয়টা। কারণ রাশিয়াতে হুম, আপনার চলতে ফিরতে সব জায়গাতে রাশিয়ান ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় যে হয়তো রাশিয়াতে মানুষ ইংলিশটা অনেক কম বলে, রাশিয়ানটা তাদের নিজের দেশের ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তারা বেশি প্রাধান্য দেয়। সো এই ক্ষেত্রে হুম, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি আগে থেকে প্রিপারেশন নেব, সে যেটা করতে পারে, সে বাংলাদেশ থেকে আসার আগে হচ্ছে রাশিয়ান ভাষাটা একটু প্র্যাকটিস করতে পারে। সে চাইলে ডুওলিঙ্গো অ্যাপ আছে সেটা ইউজ করতে পারে, অথবা ইউটিউবের ভিডিও দেখেও রাশিয়ান ভাষাটা কিছুটা শিখতে পারে। আচ্ছা, এরপরে যদি বলি যে এখন প্রিপারেশনের বিষয়ে, সে চাইলে তার যেহেতু ফার্স্ট ইয়ারে অবশ্যই বায়োলজি কেমিস্ট্রিটা অনেক গুরুত্বপূর্ণ, সে চাইলে তার বায়োলজি কেমিস্ট্রি ইন্টারের যে পড়াগুলো আছে এগুলা কিন্তু সে দেখতে পারে। পাশাপাশি সে হুম, চাইলে কিন্তু অ্যানাটমির যে বিষয়টা আছে অ্যানাটমি সাবজেক্টও সে দেখতে পারে। এখন আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আসলে কেউ খেয়াল রাখে না, সেটা হচ্ছে রান্না-বান্নার বিষয়টা। রান্না-বান্নার হুম, বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ। কারণ স্টুডেন্ট চিন্তা ভাবনা করে কি যে আমি হচ্ছে তো ওখানে যাবো, যাওয়ার পরে তো সমস্যা নেই। বাট এইটা অনেক একটা গুরুত্বপূর্ণ। কারণ এখানে আসার পরে দেখা হুম, যায় সে হয়তো রান্না-বান্না করতে পারে না, হ্যাঁ, শেখেনি। তো এই বিষয়টা কিন্তু বাইরের দেশে প্রবলেম হয়। কারণ কি এইখানে তার বাবা-মা নেই, তার আত্মীয়স্বজন নেই, কেউ নেই। সো ইচ অ্যান্ড এভরিথিং হুম। সবকিছু কিন্তু তাকে নিজেকেই করতে হয়। সো এই কারণেই এরকম অনেকগুলো প্রিপারেশন তার আরকি নেওয়া উচিত। আচ্ছা। মানে রান্নাবান্নার বিষয়টা বা হচ্ছে গিয়ে ওয়েদার এর বিষয়টাও তো আগে থেকেই জানালেন। তো এই জি। বিষয়গুলো আসলে একটু মাথায় রেখে আসলে যে কারো জন্যই হচ্ছে সুবিধা। মানে একটু যদি অসুবিধার আরেকটা বিষয় আমার মাথায় আসলো এতক্ষণ পরে যে ভাইয়া আপনি তো বললেন যে বাংলাদেশের ক্ষেত্রে মেডিকেলের অ্যাডমিশন টেস্টের যে বিষয়গুলি এগুলোতে হচ্ছে গিয়ে মানে ভালো একটা রেজাল্ট আসেনি। এর পরবর্তীতে আপনি তো এখানে পাবলিক একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন। এখন আ বাংলাদেশে যেহেতু আমরা থাকি সবাই বা বেশিরভাগ ক্ষেত্রে তো জানি যে কোন বিষয়গুলো ফেস করা লাগে। আপনার ক্ষেত্রে হচ্ছে কি এই যে প্রথমত যে ভালো একটা রেজাল্ট আসেনি। পরবর্তীতে আপনি যে চিন্তা করলেন আবার রাশিয়া যাবেন। তো এই যে মাঝখানের যে সময়টা বা গ্যাপটা এই বিষয়টাতে মানে আপনি পরিবার থেকে হোক বা বাইরে ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের মানুষ যাই হোক, এই বিষয়ে অনেক রকম ভালো কমেন্টস, খারাপ কমেন্টসই বেশি আসে। তো এইগুলো আপনি কিভাবে ট্যাকেল দিয়েছেন? বা সে সময়টাতে একটু হচ্ছে ডিপ্রেশন বলেন বা একটু আপসেট হয়ে যায় স্টুডেন্ট যে আমার তো মানে এইভাবে পড়াশোনা করলাম রেজাল্টটা ভালো আসেনি। তো আপনি যদি স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলেন যে সময়টা কিভাবে সে হচ্ছে গিয়ে নিজেকে রিকভার করে আনতে পারে?
আসলে এই বিষয়টা প্রত্যেকের লাইফে আসে। অনেকে হয়তো লাকি থাকে যাদের হচ্ছে ফার্স্ট টাইমের ১ম এক্সামে অনেক কিছু হয়ে যায়। বাট হুম, মেক্সিমাম স্টুডেন্ট এটা তো আসলে খুব কম পার্সেন্টেজের একটা স্টুডেন্ট হয় যাদের হয়তো হুম, দেখা যায় যে ফার্স্ট টাইমে অনেক কিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেটেল হয়ে যায়। তো তারা জি, লাইফে কখনো আর কি এটা ফেস করে না। বাট আমরা যারা আছি, যারা হয়তো সেকেন্ড টাইম এক্সাম দেব বা দিচ্ছি, তারা কিন্তু হুম, আমরা এখনো যারা হচ্ছে এসএসসি ২৪ ব্যাচের স্টুডেন্ট আছে, অনেকে হয়তো এক্সাম দিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে না। তো এই বিষয়টার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার এইটা কিন্তু ফ্যামিলি থেকে যেমন একটা প্রেশার পড়ে, নিজের মানসিক প্রেশার আছে, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সব দিক থেকে একটা প্রেশার থাকে। কারণ কি আহ ওই স্টুডেন্ট একটা এক্সাম দিল, দেওয়ার পরে বন্ধু বান্ধব বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, সবাই কিন্তু তাকে জিজ্ঞাসা করে তোমার চান্স হয়েছে, তোমার চান্স হয়েছে, এই বিষয়টা কিন্তু সবসময় জিজ্ঞাসা করে, বা তুমি কোথায় চান্স পেলে। তো এই যে হুম, একটা প্রেসার, এবং পাশের বাসার একজন সে হচ্ছে অমুক জায়গায় চান্স পাইছে, সে কোনোদিন প্রাইভেট পড়েনি, না পড়েও চান্স পাইছে, আর তোমাকে সারাদিন প্রাইভেট পড়ানো হলো, পড়ার পরেও তুমি হচ্ছে চান্স পাচ্ছ না। তো হুম, এইটাকে ইগনোর করে যে হুম, নিজের যে গোল আছে, যদি আমার গোল থাকে এরকম যে আমি সাকসেস হব, আমি হচ্ছে মেডিকেলে পড়াশোনা করব, তাহলে অবশ্যই সেই গোলটাকে নিয়ে আগাইতে হবে। ডানে বামে মানুষ অনেক কথাই বলবে, বাট এই কথাগুলো এখন নেওয়া যাবে না। কারণ আমি নিজেও এই অনেক প্রবলেমই ফেস করছি, বাট এখন যখন আমি রাশিয়াতে আসছি, আসার পরে আমি এখন একটা সাকসেস, তখন কিন্তু সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে যে না, হুম, হুম, তুমি হুম। ঠিক ছিলা, বা তুমি হচ্ছে এখানে চান্স পাইছো, তুমি এখানে পড়াশোনা করতেছো, তখন কিন্তু মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করে। বাট যতক্ষণ পর্যন্ত সাকসেস আর কি কেউ হয় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক কিছুই শুনতে হয়। জি। আচ্ছা। এই বিষয়টা হচ্ছে ডিটারমাইন থাকতে হবে। স্টুডেন্ট যে যাই বলুক এগুলো কানের বাইরে রাখতে হবে। তো মানে আবার আমি যদি আরেকটু এড করি যে আমার তো মানে আমি ওই জায়গায় স্টুডেন্টের জায়গায় নিজেকেই রাখলাম যে এই বিষয়টা মানে মেডিকেলে আমার তো ১ম বার চান্স হয়নি। আমি ২য় বার এবার ডিরেক্টলি চাচ্ছি আমি দেশের বাইরেই পড়াশোনা করব। তো একটা থাকে যে আ মানে টাকার একটা বিষয় থাকে। তারপর হচ্ছে গিয়ে হুট করে যেহেতু বাইরে মুভ করব সবকিছু মিলাই ডকুমেন্টস বা দৌড়াদৌড়ি। তো এই বিষয়টা আসলে অনেক সময় পজিটিভলি নেয় না, বা পরিবার হোক বা বাইরের মানুষজন আমাদের বাংলাদেশে যেটা বেশিরভাগ দেখি যে পরিবারের চাইতে বেশি যে বাইরের জায়গা থেকে একটা প্রেশার আসে যে আত্মীয় স্বজন বা সবাই মিলে যে আসলে এটা ভালো ডিসিশন হবে কিনা অনেক রকমের অনেক হচ্ছে উপদেশ বলেন যাই বলেন। তো ওই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কতটা সাপোর্টিভ ছিল, বা আপনি এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানে কিভাবে হ্যান্ডেল করলেন যে আমি বাইরের দেশেই যাব বা এই জায়গায় গিয়ে আমি সাকসেস হয়ে দেখাবো। তো ওই বিষয়টা যদি একটু জানান আরকি। যে জি ফ্যামিলির দেখেন, সাপোর্টটা কেমন ছিল? আমি যদি ফ্যামিলি সাপোর্টের কথা বলি, যে আমার বাবা মা, আমার হচ্ছে পরিবার, ঠিক আছে, আমাকে কিন্তু এই বিষয়টাতে অনেক সাপোর্ট দিছে। যখন হুম, হচ্ছে আমি সেকেন্ড টাইম দিলাম, দেওয়ার পরে হয়নি, তখন তারা আমি যখন চিন্তা ভাবনা করছি যে না আমি হচ্ছে মেডিকেলে পড়বো এবং আমি হচ্ছে রাশিয়াতে যাব, যাওয়ার পরে রাশিয়াতে পড়াশোনা করব, তারা কিন্তু বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করছে। একেভাবে কি যে না হুম, তুমি হচ্ছে তোমার যেহেতু হচ্ছে গভর্নমেন্টে আসেনি চান্স, বা গভর্নমেন্টে হয়নি, তুমি প্রাইভেটে পড়ো, অথবা তুমি হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকে যাও, বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ো। বাট জি, আমি বলবো কি, যাদের চিন্তা ভাবনা এরকম থাকবে যে তারা পড়াশোনা করবে, মেডিকেল সেক্টরে তারা পড়াশোনা করবে, অবশ্যই সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, বা হচ্ছে বাংলাদেশের সরকারি হোক, বাংলাদেশের বেসরকারি হোক, অবশ্যই সেখানে পড়া উচিত। বাট হ্যাঁ, এই বিষয়গুলো, এই প্রেশারগুলো সবার উপরেই লাইফে আসে। তো এই প্রেশারগুলোকে অবশ্যই তাকে হ্যান্ডেল করতে হবে, শিখতে হবে, এবং ফ্যামিলিকেও বোঝাতে হবে যে না আমি হচ্ছে মেডিকেল পড়াতে আগ্রহী, সো আমাকে মেডিকেলটা পড়তে দাও, পড়তে হবে। এবং বাবা মাকেও এই বিষয়টা কিন্তু বুঝতে হবে অবশ্যই। অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে হয় কি যে ওই যে বললাম ঘুরে ফিরে মানে একই কথাই বারবার আসে। যেহেতু হচ্ছে গিয়ে আমাদের দেশটা তেমন একটা আসলে হচ্ছে উন্নত তো বলা যাবে না। যেহেতু মধ্যবিত্ত দেশ আমাদের ফ্যামিলির মানে চিন্তা যদি করি যে আ আয়ের ক্ষেত্রে তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে থাকে ১ জন বা ২ জন তেমন একটা হয় না। বাবারাই হচ্ছে গিয়ে এখানে উপার্জন করে এরকম। তো এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের মধ্যবিত্ত দেশ, এক্ষেত্রে টাকার বিষয়টাই হচ্ছে সবার আগে। যেকোনো স্টুডেন্টের টাকার বিষয়টা। দেন হচ্ছে ডকুমেন্টস এর জন্য যে দৌড়াদৌড়ি, খুব মানে হ্যাসেল এর মধ্যে থাকতে হয়। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে ওই যে সবকিছু ভেবে যে না আমার এই বিষয়গুলো ফেস করতে হবে। আমি যেহেতু দেশের বাইরে যাচ্ছি, আমার কিছু, কিছু বিষয় এখান থেকেই হচ্ছে গিয়ে মানে প্রবলেম না। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমার জন্য দরকার। বা বাইরের দেশে যাওয়ার জন্য এতটুকু তো করা যায়। মানে এই টাইপের চিন্তাভাবনা যদি থাকে যেকোনো স্টুডেন্ট আমার মনে হয় না যে মানে বাইরের দেশে গেলেও খুব একটা প্রবলেম ফেস করবে। যে এইগুলো আসলে নিজের ফ্যামিলিকে তো আসলে নিজের চাইতে বেশি কেউ বুঝে না। তো এগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি যে ভাইয়া যেভাবে বলল আরকি, সবাই যদি নিজের যে প্যাশন বা ড্রিম হোক, এইটা যদি নিজের ফ্যামিলিকে প্রেজেন্ট করতে পারে, ফ্যামিলি আজকে হোক কালকে হোক মেনে যাবে আরকি। তো ভাইয়া মোটামুটি আমার কাছে যা প্রশ্ন ছিল বা স্টুডেন্টের প্রশ্ন ছিল এগুলো তো সব নিলাম। আপনাকে যদি
বলতে বলি যে একটা স্টুডেন্ট রাশিয়া যাবে বা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, কোন বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত বা মেডিকেল পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়গুলো আসলে মানে না জানলেই নয়, না মানলেই নয়। আপনার যদি মানে এরকম কোনো স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু কথা যদি বলে যান আরকি। আর এইগুলো বলে আমরা হচ্ছে গিয়ে লাইভটা শেষ করব আজকের। জি, অবশ্যই। রাশিয়াতে পড়তে আসার ক্ষেত্রে অবশ্যই একটা স্টুডেন্টকে চিন্তা ভাবনা করতে হবে ফার্স্টে। তাকে নিজেকে ডিসিশন নিতে হবে। যে সে হুম, হচ্ছে দেশে থাকবে, দেশে পড়বে নাকি হচ্ছে সে বাইরের দেশে পড়বে। এই বিষয়টা জি। তাকে অবশ্যই নিজেকে পার্সোনালি আগে সে চিন্তা ভাবনা করবে, সে ডিসিশন নিবে। এর হুম, পরবর্তীতে 2nd স্টেপ হচ্ছে সে তার ফ্যামিলির সাথে অবশ্যই কথাবার্তা বলবে। যে হয়তো দেখা যায় অনেক স্টুডেন্ট কি করে যে আমি হচ্ছে একা একাই চিন্তা ভাবনা করলাম, পড়াশোনা করব বাট এটা কিন্তু হয় না দিন শেষে। দিন শেষে হুম, ফ্যামিলির সাপোর্টটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু হচ্ছে বাইরের দেশে আসবে, ফ্যামিলির পারমিশন লাগবে, ফ্যামিলি টাকা পয়সা দিবে। সো হুম, বাবা-মাকে জি। অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। সো নিজে আগে হচ্ছে ডিসিশন নিতে হবে যে আমি দেশে পড়বো না বাইরে পড়বো, এমবিবিএস কোথায় পড়বো সেটা চিন্তা ভাবনা করতে হবে। এরপরে বাবা-মার সাথে ডিসিশন নিতে হবে। দেন বাবা-মার ডিসিশন যখন হয়ে গেল তখন তাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি রাশিয়াতে যদি পড়তে চাই তাহলে রাশিয়ার কোন ইউনিভার্সিটি আমার জন্য আ সুবিধাজনক, কোন ইউনিভার্সিটির ভালো, তারপর হচ্ছে র‍্যাংকিংটা বিবেচনা করবে। সে চিন্তা ভাবনা করবে যে সেখানকার ওয়েদার কিরকম। তারপরে হুম, চিন্তা ভাবনা করতে পারে যে আমি যে ইউনিভার্সিটিতে যাবো সেই ইউনিভার্সিটিতে পড়াশোনার মান কিরকম, ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কিরকম আছে, এই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। কারণ অনেকে আমরা চিন্তা ভাবনা করি যে আমরা জাস্ট র‍্যাংকিং দেখে ইউনিভার্সিটিতে চলে যাই। বাট এটা না। র‍্যাংকিং দেখার পাশাপাশি সেই ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস কিরকম এই বিষয়টাও দেখতে হবে। কারণ দিন শেষে হচ্ছে তুমি এমবিবিএস পড়বা, তুমি মেডিকেল ইয়াতে আছো, সেক্টরে আছো। সো তোমার এই বিষয়টা হুম, কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। এরপরে হুম, যদি বলি যে ইউনিভার্সিটি সিলেক্ট হলো, দেন হচ্ছে তাকে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে। কারণ এই এডমিশন প্রসেসটা এমনটা না যে আমি আজকে এপ্লাই করলাম ৭ দিনের মধ্যে আমি ফ্লাই করছি। তো এরকম না যে আমি একটা জোশের মধ্যে আছি, জোশের মধ্যে রাশিয়া চলে আসছি, এটা হয় না। এটার জন্য অবশ্যই কিন্তু ২-৩ মাস, ৪ মাস, ৫ মাস কিন্তু সময় লাগে, ওয়েট করতে হয়। সো এই হুম, ওয়েটের টাইমটাকে হুম। তাকে অবশ্যই মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। ফ্যামিলির সাপোর্ট যেমন তার লাগবে, পাশাপাশি তাকে ফ্যামিলিকেও অবশ্যই সাপোর্ট দিতে হবে। সো ২ টা মিলেই তার এই প্রিপারেশন গুলো নিতে হবে, দেন ওয়েট করতে হবে। কারণ বাইরে দেশে পড়তে আসতে হলে অবশ্যই ধৈর্যের একটা বিষয় আছে। এই ধৈর্যের পরীক্ষাটা তাকে দিতেই হবে। আচ্ছা। আ এক্ষেত্রে আ আ যদি বলি যে মানে বাইরের দেশ থেকে আসার পরে মানে নিজ দেশে আসার পরে মানে সুযোগ সুবিধাটা কেমন? এটা হচ্ছে আমার যদিও এখানে দেখা যাচ্ছে না। মানে এরকম একটা কমেন্ট এসেছিল আরকি। যে আমি যদি হচ্ছে পড়াশোনা করে নিজের দেশে আসি তখন হচ্ছে গিয়ে আসলে ভবিষ্যৎটা কেমন বা কেমন একটা থাকে। জি, এই বিষয়টা এখন হচ্ছে যদি চিন্তাভাবনা কেউ করে যে আমি হচ্ছে রাশিয়াতে পড়াশোনা করলাম, করার পরে আমি বাংলাদেশে যাবো, গিয়ে পড়াশোনা মানে আমার হচ্ছে জবটা সেখানে করব। তাহলে সে জি। অবশ্যই পারবে। বাট এখানে হুম, একটা হুম। বিষয় আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অর্থাৎ বিএমডিসি। বিএমডিসি জি। থেকে তাকে আসার আগে অবশ্যই এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সো সে যদি এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়ে আসে, দেন আসার পরে রাশিয়াতে পড়াশোনা করলো, করার পরে সে বাংলাদেশে গিয়ে তাকে লাইসেন্স এক্সাম দিতে হবে। সো রাশিয়াতে পড়াশোনা করুক আর যেখানেই পড়াশোনা করুক, মেডিকেল সেক্টরে পড়াশোনা করলে অবশ্যই তুমি যে দেশেই হুম, যাও, তুমি বাংলাদেশে যাও, তুমি আমেরিকাতে যাও, তুমি কানাডাতে যাও, যেকোনো দেশে তুমি যেতে হলে তোমাকে অবশ্যই লাইসেন্স এক্সাম দিতে হবে। তুমি লাইসেন্স এক্সাম দিবা, সেই দেশের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী তুমি এক্সাম দিবা, পাস করবা, করার পরে তারপরে তুমি সেখানে জবের জন্য অ্যাপ্লিকেবল। বাট হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে তুমি যখন বিএমডিসির লাইসেন্স এক্সাম দেবা, দেওয়ার পরে তুমি পাস করলা, এরপরে হুম। তোমাকে যেটা করতে হবে তোমার কিন্তু ইন্টার্নশিপ হবে আবার। সো ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপ হওয়ার পরে দেন হচ্ছে তুমি বাংলাদেশে অ্যাজ এ ডক্টর জব করতে পারবে। আচ্ছা। আ আ ভাইয়াকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। আমি যদি একটু সংক্ষেপে বলি স্টুডেন্টের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ডিটারমাইন থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সেটা বড় বিষয় না। ভাইয়া বারবারই যেটা বলছে, আমি যদি দেশের বাইরে পড়াশোনা করতে যাই, প্রথমত আমার মাথায় এটা রাখতে হবে যে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাবো এটা মাস্ট। এই বিষয়টা থেকে নড়চড় হওয়া যাবে না। দেন হচ্ছে পড়াশোনার যে বিষয়টা এইটাও হচ্ছে গিয়ে তো চালায় যেতে হবে। আর ফ্যামিলিকে সাপোর্ট এর বিষয়টা ফ্যামিলিকে এমনভাবে বুঝাতে হবে এটাই আমার একমাত্র ড্রিম। এটা ছাড়া মানে আমি অন্য কোথাও বা প্রফেশনটা মানে চেঞ্জ করতে চাচ্ছি না। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখা হয়, এটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম ম্যাটার করে না। যেকোনো সময়ে মানে এটা হচ্ছে গিয়ে কি মানে চান্স
পেলে বা সাকসেস হওয়ার জন্য কোনো আসলে সময় লাগে না আরকি। এটা যেকোনো সময় হচ্ছে সাকসেসটা আসতে পারে। আরেকটা বিষয় তো ভাইয়া জানালো যারা ফার্স্ট টাইমে হচ্ছে গিয়ে সাকসেস হয়ে যায় বা রেজাল্টটা ভালো চলে আসে, এদের বিষয়টা আলাদা। এটার ক্ষেত্রে আমিও একমত যে ১ম ক্ষেত্রেই যাদের চান্স হয়ে যায় এদের বিষয়টা তো আলাদা বা লাকের দিক থেকে হোক বা সবকিছু মিলিয়ে অনেক সময় হয় কি আমার মানে খুব ড্রিম বা এটা আমার ড্রিম জব হোক বা এই প্রফেশনে আমি কাজ করতে চাই বাট পরীক্ষার আগে আমি একটু অসুস্থ হয়ে গেলাম বা এমন একটা কাজ পড়ে গেল যেটাতে হচ্ছে না গেলেই নয়, আমি এক্সামটাই দিতে পারলাম না। অনেক সময় হচ্ছে লাকের বিষয়টা হচ্ছে অনেক মানে ভ্যারি করে যে আমি মানে সবকিছুই আছে, প্রিপারেশন আছে, সবকিছু আছে, আমি অ্যাটেন্ডই করতে পারলাম না বা আমার হচ্ছে গিয়ে প্রিপারেশন অনুযায়ী আমি এক্সামটাই দিতে পারলাম না, লিখতে পারলাম না বা মন মেজাজের একটা বিষয় থাকে। সবকিছু যদি ভালো থাকে বা উপরওয়ালার যদি একটা হচ্ছে গিয়ে মানে ইচ্ছা থাকে, সবকিছু মিলে তারপরেই হচ্ছে গিয়ে সাকসেসটা হওয়া যায় আরকি। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম ম্যাটার না। তোমরা যে বিষয়টা সবসময় মাথায় রাখবে, আমার যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা তোমাদের ডকুমেন্টের যে বিষয়গুলো থাকে, অনেক সময় ভুল থাকে। বাংলাদেশে এটা মানে অহরহ বলা যায়। ডকুমেন্টের যে হচ্ছে গিয়ে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করে নিবে। দেন হচ্ছে গিয়ে সবকিছু যদি অ্যাকুরেট থাকে, তোমাদের ফ্যামিলি যদি বুঝে যে তোমাদের এটা হচ্ছে গিয়ে ড্রিম জব বলো, সবকিছু মিলিয়ে আশা করি ইনশাআল্লাহ তোমরাও একদিন হচ্ছে গিয়ে তোমাদের স্বপ্নের দেশে বা স্বপ্নের হচ্ছে গিয়ে ভার্সিটিতে পড়াশোনা করতে পারবে। এই তো ভাইয়া, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই প্রশ্নগুলোই ছিল। ইনশাআল্লাহ আপনার সাথে হয়তো এই লাইভ দেখেই কোনো না কোনো স্টুডেন্ট বা কোনো স্টুডেন্ট আপনার সাথে পরবর্তীতে আপনার জায়গায় উনারাও ওইভাবে বলতে পারবে বা কোনো একটা স্টুডেন্ট আপনার কাছ থেকেই শিখতে পারবে বা আপনার সাথেই হচ্ছে পড়াশোনাতে যেতে পারবে। দোয়া করি। তো আমাদের জন্যও দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে হচ্ছে দেখা হবে, কথা হবে এই আরকি। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ সাথে থাকার ইনশাআল্লাহ। জন্য। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই। এন্ড ভিডিওটা হুম। লাইভটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ।